সাউন্ড ঠিক আছে। নেক্সট যেটা বলার যে বায়োসায়েন্সটা প্রাইমারি টেটের একটা সাবজেক্টের সাথে খুব মিল রয়েছে। ওখানে মানে প্রাইমারি টেটে বায়োসায়েন্স বলে কোনো সাবজেক্ট নেই, কিন্তু প্রাইমারি টেটের একটা সাবজেক্ট রয়েছে এনভায়রনমেন্ট বলে বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বায়োসায়েন্স। শুধুমাত্র একা বায়োসায়েন্স না, এরকম জিওগ্রাফিও রয়েছে, মানে এনভায়রনমেন্টের খুব গুরুত্বপূর্ণ জায়গা জিওগ্রাফি, বায়োসায়েন্স এইগুলো। আর প্রত্যেকে তোমরা জানো যে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল কিন্তু গ্রুপে শেয়ার করা হয় না, হবে না, তা কিন্তু সিক্রেট কোডের মাধ্যমে শেয়ার করা হবে। গতকাল যারা ক্লাস করেছিলে তারা এই ব্যাপারটা জানো বা বুঝে গেছো। যারা কোনো কারণে গতকাল ক্লাস করতে পারোনি, ক্লাসটা সম্পূর্ণ দেখো, ক্লাসের শেষে সিক্রেট কোড শেয়ার করে দেওয়া হবে বা তখন তোমরা সবকিছু বুঝতে পারবে। অবশ্যই ক্লাসটা একদম শেষ পর্যন্ত শোনো। বাকিদের ক্ষেত্রেও কি সাউন্ড একই প্রবলেম? বাকিদের ক্ষেত্রে সাউন্ডে একই প্রবলেম? একটু জানিও তো। না, মিনিমাম একটা কথা জিজ্ঞাসা করলে রিপ্লাই পর্যন্ত দিতে চাও না, মানে এই ব্যাপারটাই হচ্ছে খুব বাজে লাগে ব্যাপার এইগুলো। মানে তোমার সামনে যে রয়েছে তাকে তুমি মানতে চাও না, অথচ তুমি চাও তোমার সবকিছু সুন্দর হোক, এই আর কি ব্যাপার। যাই হোক, চলো বাদ দাও, চলো স্যার জয়েন করে গেছেন। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি কনফার্মেশন। সাউন্ড ক্লিয়ার আছে। ওকে। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, আবারও বলছি স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো। 1.5 ঘন্টা মাপা ক্লাস হবে, তার বেশি একদমই না। এবং স্যার যেখানে শেষ করুক, 1.5 ঘন্টা ক্লাস শেষ করুক বা 1 ঘন্টা 25 মিনিটে শেষ করুক, যেখানে স্যার শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব, যাতে করে তোমাদের কোনো সময় নষ্ট না হয়। এবং তারপর মানে সাথে সাথে এই সিক্রেট কোড যেটা আমি শেয়ার করে দেবো। তারপর যদি তোমরা পারমিশন দাও, কারণ এই ব্যাপারগুলো গতকাল যারা ক্লাস করেছিল তারা জানো, যদি তোমরা পারমিশন দাও তাহলে বাকি কথাগুলো বলতে পারি। পারমিশন না দিলে ওখানেই ক্লাস বন্ধ করে দেবো। একদম তোমাদেরকে ডিস্টার্ব করবো না, সময় নষ্ট করবো না। আর নেক্সট যেটা বলার, আমি চাই তোমাদের মধ্যে থেকে কেউ অন্তত উঠে আসুক যারা গতকাল ক্লাস করেছিলেন, যে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল বা সিক্রেট কোড নিয়ে এই অযথা মেসেজ যেন না করে। এটা তোমাদের দায়িত্ব থাকলো, কারণ এগুলো তোমরা জানো যে পেয়ে যাবেই, সবার কাছে যাবে। আমি দায়বদ্ধ তোমাদের কাছে এগুলো শেয়ার করার জন্য। তো কমেন্ট বক্সটা অপব্যবহার নয়, এই কারণে বলছি যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট হচ্ছে তাদের জন্য খুব অসুবিধা। কারণ ধরো স্যার যে স্ক্রিনটা শেয়ার করবেন, বেশিরভাগ ছেলে মেয়ে মোবাইলে ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে ক্লাস করছে। যখন মেসেজগুলো করবে দেখবে স্যার যে এটা শেয়ার করেছেন তার উপর দিয়ে চলে আসবে। তাই বলবো অপ্রয়োজনীয় মেসেজ করো না। মেসেজ করার জন্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, যে তোমরা করো, স্যার কিছু কোশ্চেন আনসার করাবেন, সেগুলো তোমরা রিপ্লাই দেবে, তার জন্য খোলা রয়েছে। কিন্তু এটার অপব্যবহার জন্য না হয়, এটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট হলো। বিশেষ করে যারা গতকাল ক্লাস করেছিলে তাদের কাছে দায়িত্ব থাকলো, আমি দায়িত্ব দিয়ে গেলাম যে তোমরা কমেন্ট বক্সটা সামলাবে। হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। প্লিজ স্যারকে একটু কোঅপারেট করবে। থ্যাংক ইউ স্যার। ওকে, প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছ। আজকে আমি তোমাদেরকে যে সাবজেক্ট বা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, সেই সাবজেক্ট বা চ্যাপ্টারের নামটা কি আছে আমাদের, সেই চ্যাপ্টার গুলোর নামটা হচ্ছে আমাদের, বা সাবজেক্টের নাম হচ্ছে বায়োলজি। তো এই যে বায়োলজি আছে, এই বায়োলজি সাবজেক্টে আমাদের কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, আগে সেই জিনিসগুলোকে আমি দেখি। প্রথম আমি যে জিনিসটা দেখবো সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি, আমাদের এনিমেল সেল বা প্রাণী কোষ। আমাদের কি বলবো, এনিমেল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যে কোষ আছে, আমার দেহে যে কোষ আছে, এই যে টোটাল যে কোষ আছে, এই জিনিসটাকে বলা হয় আমাদের প্রাণী কোষ। এবার আমাদের সেকেন্ড পয়েন্ট কি আছে, প্লান্ট সেল, যেটাকে আমরা কি বলছি, উদ্ভিদ কোষ। অর্থাৎ এই যে জীবজগৎ আছে, এই জীবজগতে আমাদের প্রাণী ছাড়াও আমাদের কি আছে না, উদ্ভিদ আছে। প্রাণী ছাড়াও কি আছে, প্রাণী ছাড়াও আমাদের উদ্ভিদ আছে। এই যে উদ্ভিদ আছে, এই উদ্ভিদ দেহে যেই কোষ বর্তমান থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ বলবো। তাকে আমরা কি বলবো বলো, তাকে আমরা উদ্ভিদ কোষ বলবো। ঠিক আছে।
এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে তাকে বলা হয় কি এনিমেল টিস্যু বা প্রাণীর টিস্যু। ঠিক আছে, এনিমেল টিস্যু মানে জিনিসটা কি জিনিস, যে আমাদের যে প্রাণী কোষ আছে, এই অনেকগুলো প্রাণী কোষ যদি আমাদের একত্রিত হয়েছে তাহলে আমাদের যা তৈরি করে তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের বলা হয় এনিমেল টিস্যু বা প্রাণী কলা। ঠিক একইভাবে যদি আমাদের অনেকগুলি উদ্ভিদ কোষ একত্রিত হয়েছে তবে আমি তাকে যা বলবো, তাকে আমি বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কলা। এরপরে চলে এসো আমাদের জেনেটিক্স। জেনেটিক্স কি না, আমাদের যে ধর্মের সাহায্যে বা যার সাহায্যে আমাদের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে আমাদের জেনেটিক্স। তাকে কি বলা হয় বলো, তাকে বলা হয় হচ্ছে আমাদের জেনেটিক্স। ক্লিয়ার হয়েছে এখানে? এইবার আমাদের যখন জেনেটিক্স এর কথা এলো, সেই জেনেটিক্সটা মানে কি, যে আমার পিতামাতার বৈশিষ্ট্য আমার মধ্যে এবং আমার এবং আমার সন্তানের বৈশিষ্ট্য আমাদের কার মধ্যে বলছে এখান থেকে, না আমার আমার এবং আমার স্ত্রীর বৈশিষ্ট্য আমার সন্তানের মধ্যে। এই যে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বৈশিষ্ট্য যে সঞ্চারণ হচ্ছে, এই সঞ্চারণের পদ্ধতিকে আমাদের কি বলা হয়, এই সঞ্চারণের পদ্ধতিকে আমাদের বলা হয় হচ্ছে জেনেটিক্স। ওকে, এরপরে চলে এসে কোথায়, এরপরে চলে এসে আমাদের বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন। বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন জিনিসটা কি, যে আমাদের কোনো একটা প্রাণীর বা কোনো একটা উদ্ভিদের দিনকে দিন যে আপগ্রেডেশন লেভেল আসছে, সেই আপগ্রেডেশন লেভেলকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে আমাদের বায়ো এভলিউশন। ঠিক আছে, তাহলে বায়ো এভলিউশন জিনিসটা কি না, আমাদের দিনকে দিন যে আপগ্রেডেশন লেভেল আছে, সেই আপগ্রেডেশন লেভেলকে আমরা কি বলি বলো, আপগ্রেডেশন লেভেলকে আমরা বলি হচ্ছে আমাদের বায়ো এভলিউশন। অর্থাৎ আমার বাবা আগে 2 কিলোমিটার যাওয়ার জন্য হেঁটে যেতেন, আমি ছোটবেলায় সাইকেলে গেছি, এখন আমি বাইকে যাই, আমার ছেলে 4 হুইলারে যাবে। অর্থাৎ এই যে দিনকে দিন যে মানুষের মধ্যে আপগ্রেডেশন লেভেল, আপডেট লেভেল হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলবো, বায়ো এভলিউশন বলবো। আরো ভালো করে বোঝো নিজেদের জীবন দিয়ে, দেখবে যে যখন তোমরা 2015-16 সাল ছিল মোটামুটি, তখন 1 জিবি নেটে সারা মাস মানুষের চলে যেত। এখন প্রতিদিন 1.5 জিবি 2 জিবি করে নেট হচ্ছে, তাও হচ্ছে না, বাড়িতে নিজস্ব ওয়াইফাই বসাতে হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে মানুষ আপগ্রেড হয়ে গেছে, তাদের লাইফস্টাইল আপডেট হয়ে গেছে, তার জন্য হচ্ছে এরকম। এবার আমাদের কি জিনিসটা চলে আসে, এবার আমাদের যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের ট্যাক্সোনমি। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো, সেই জিনিসটার নামটাকে বলা হয় ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কি, এই পৃথিবীতে প্রচুর পরিমাণে প্রাণী আছে ও প্রচুর উদ্ভিদ আছে। এই যে প্রচুর প্রাণী আছে, এদের এক এক জায়গায় না এক এক রকম। তাহলে যদি এরকম চলতে থাকে, একটা সময়ে সাইন্টিফিক রিসার্চ করাতে একটা বিরাট অসুবিধা হবে। এই অসুবিধার জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, কি নাম বললাম না, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রত্যেকটা প্রাণী ও উদ্ভিদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে বললাম, গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে আমাদের কি করেছে না, প্রত্যেকটা প্রাণী ও উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম দিয়েছে। এই বিজ্ঞানসম্মত যে নাম দিয়েছে সেটি হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার অন্তর্গত। ওকে, এরপরে চলে এসে প্রোটিস্টা, প্রোটোজোয়া, পরিফেরা। অর্থাৎ আমাদের দেহে বিভিন্ন রকম রোগ জীবাণু সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি প্রভৃতি। ঠিক আছে, পরবর্তীতে চলে এসো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্র। অর্থাৎ আমি কোনো একটা খাবারকে খাচ্ছি, সেই খাবারটাকে খাবার পরবর্তীতে আমি কি দেখছি না, খাবারটাকে খাওয়ার পরবর্তীতে আমার শরীরে সেই খাবারটাকে পচানোর জন্য যেই পদ্ধতিগুলোকে মেনটেন করতে হচ্ছে, যেই পদ্ধতিগুলোকে মেনটেন করতে হচ্ছে,
তাকে আমাদের কি বলা হয়? তাকে আমাদের বলা হয় হচ্ছে কি, যে আমাদের পাচন তন্ত্র বলা হয়। তাহলে আমাদের কি বলা হয়েছে এখানে ভালো করে বোঝো, যে কোনো আমি একটা খাবারকে খাচ্ছি, সেই খাবারকে খাওয়ার পরে যদি আমাদের কি করা হয়েছে না, ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে তাকে পচানোর জন্য যা যা করতে হচ্ছে, মুখের মধ্যে চেবানো হচ্ছে, চিবিয়ে তাকে কি টুকরো টুকরো করা হচ্ছে, টুকরো টুকরো করার পরে কি করানো হচ্ছে, তার মধ্যে লালা রস মিশ্রিত করা হচ্ছে। লালা রস মিশ্রিত করার পরে কি হচ্ছে, সেটা আমাদের খাদ্যে মানে যাচ্ছে, সেখানে বাইরের জুস HCl থাকছে, পাকস্থলীতে গিয়ে সেই জিনিসটা ভেঙে যাচ্ছে। ওকে, এরপরে জিনিসটার নামটাকে বলে আমাদের সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম মানে কি? আমাদের রক্ত সংবহন তন্ত্র। তাহলে আমাদের দেহে যে সংবহন তন্ত্র আছে তার নাম গেল রক্ত সংবহন তন্ত্র। এখন আমাদের যে রক্ত সংবহন তন্ত্র আছে, সেই ক্ষেত্রে মাথায় রাখবে কি, যে 1 নম্বর, যে রক্ত আমাদের যখন থাকছে, সেটা পাম্প করছে কে? সেটা পাম্প করছে আমাদের হৃৎপিণ্ড। সেটা পাম্প করছে কি আমাদের? সেটা পাম্প করছে আমাদের হৃৎপিণ্ড। ঠিক আছে, এইবার দেখো, যদি আমাদের হৃৎপিণ্ড রক্ত পাম্প করে, তাহলে হৃৎপিণ্ড একবার সংকোচন হচ্ছে, হৃৎপিণ্ড একবার প্রসারণ হচ্ছে। তাহলে এই যে আমাদের হৃৎপিণ্ড সংকোচন হচ্ছে, এই জিনিসটাকে আমাদের বলে সিস্টোল। হৃৎপিণ্ড যে প্রসারণ হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ডায়াস্টোল। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামটাকে কি বলবো, আমাদের সিস্টোল, আর একটা জিনিসের নামটাকে বলে ডায়াস্টোল। তাহলে সিস্টোল বা ডায়াস্টোলের মাধ্যমে কি হলো, আমাদের রক্ত তো জাস্ট পাম্প হয়ে গেল। পাম্প হয়ে যাওয়ার পরে কি হবে না, রক্ত যখন আমাদের পাম্প হয়ে যাবে, সের পরবর্তীতে আমাদের রক্ত শিরা ও ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়াবে। তাহলে শিরা ও ধমনীর মধ্যে সারা দেহে ছড়াবে মানেটা কি হবে না, আমাদের যদি রক্ত শিরা ও ধমনীর মধ্যে সারা দেহে ছড়ায়, তাহলে আমাদের কি হবে না, রক্তটা শিরার মধ্যে দিয়ে মেনলি দূষিত রক্ত প্রবাহিত হবে, ধমনীর মধ্যে দিয়ে মেনলি বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। তাহলে কি বললাম কথাটা, আমাদের শিরার মধ্যে দিয়ে মেনলি দূষিত রক্ত প্রবাহিত হবে, আর ধমনীর মধ্যে দিয়ে মেনলি বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। এইবার কি হয়েছে, আমাদের যদি শিরার কথা আছে, মহাশিরার মধ্যে দিয়ে আমাদের কি রক্ত যায়, বিশুদ্ধ রক্ত যাবে, আর মহাধমনীর মধ্যে দিয়ে আমাদের কি রক্ত যাবে, আমাদের দূষিত রক্ত যাবে। ওকে, এইবার রক্তকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়, একটার নাম রক্ত রস, একটার নাম রক্ত কণিকা। কিসের ভিত্তিতে না, উপাদানের ভিত্তিতে। একটার নাম রক্ত রস, একটার নাম রক্ত কণিকা। ঠিক আছে, এবার কি বলেছে আমাদেরকে, এবার আমাদেরকে যে জিনিসটা বলেছে, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি, যে আমাদের রক্ত রস রক্ত কণিকা গেল। এই রক্ত কণিকাকে 3 ভাগে ভাগ করা যায়, একটার নাম লোহিত রক্ত কণিকা, একটার নাম শ্বেত রক্ত কণিকা, একটার নাম হচ্ছে আমাদের অনুচক্রিকা। কি কি বললাম, একটার নাম লোহিত রক্ত কণিকা, একটার নাম শ্বেত রক্ত কণিকা, একটার নাম হচ্ছে আমাদের অনুচক্রিকা। ক্লিয়ার হয়েছে এখানে? এবার আমাদের কি বলেছে, রক্তকে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপরে ভিত্তি করে রক্তকে প্রধানত 4 ভাগে ভাগ করেছিল। কি কি ভাগ? এ, বি, এ বি এবং ও। কি কি ভাগ বললাম? এ ভাগ, বি ভাগ, এ বি ভাগ, আর ও ভাগ। ঠিক আছে, ও ভাগ। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না বলো এখানে? তাহলে আমার এখানে কি গেল, আমার এখানে যে জিনিসটা গেল, সেই জিনিসটার নামটা কি না, সেই জিনিসটার নামটা হচ্ছে যে আমাদের এটা। এর পরবর্তীতে কি আছে এখান থেকে, এর পরবর্তীতে আছে হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। এরপরে যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে, রেসপিরেটরি সিস্টেম। তাহলে রেসপিরেটরি সিস্টেমের যদি কথা আছে, রেসপিরেটরি সিস্টেম মানে হলো শ্বসন তন্ত্র। এই শ্বসন তন্ত্রের আমাদের 2টি ভাগ, একটার নামটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, একটার নামটাকে বলা হয় ক্রেস্ট চক্র। কি বললাম, একটার নামটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, আর একটার নামটাকে বলা হয় আমাদের ক্রেস্ট চক্র। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমি কি বলবো, এটি আমাদের
সাইটোপ্লাজমে সাইটোসেলে হয়। এটি আমাদের কোথায় হয়? সাইটোপ্লাজমে সাইটোসেলে হয়। আর ক্রেবস চক্র আমাদের কোথায় হয়? ক্রেবস চক্র হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। ক্রেবস চক্র আমাদের কোথায় হয়? ক্রেবস চক্র হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? বলো। তাহলে এটার পরবর্তীতে চলে আসে এক্সক্রিকেটরি সিস্টেম বা রেচনতন্ত্র। এক্সক্রিকেটরি সিস্টেম বা রেচনতন্ত্র জিনিসটা কি? যে আমি যখন কোনো একটা খাবারকে খাচ্ছি, সেই খাবার থেকে যে পরিমাণে আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই তিনটে জিনিস বা ভিটামিন, জল ইত্যাদি প্রভৃতি, খনিজ লবণ ইত্যাদি যা যা সংশ্লেষ হবার সেটা হলো। বাদ বাকি খাদ্যের যেটুকুনি অপাচ্য অংশ আছে, সেই অপাচ্য অংশটি কি হবে? অপাচ্য অংশটি আমার দেহ থেকে কি হবে? নির্গত হবে। অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের খাদ্যের দেহের যে অপাচ্য অংশ, সেই অপাচ্য অংশ দেহ থেকে নির্গত হয়, তাকে আমাদের কি বলা হয় বলো? তাকে আমাদের বলা হয় হচ্ছে আমাদের না রেচনতন্ত্র বা এক্সক্রিকেটরি সিস্টেম। তাহলে আমাদের এখানে যদি রেচনতন্ত্রের কথা এসেছে, তাহলে মাথায় রাখবে 1 নম্বর পয়েন্ট, যে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় যে রেচনতন্ত্র আছে তার নাম কি? তার নাম হচ্ছে, আমার এখানে মাথায় রাখো কি? ত্বক। তাহলে আমাদের যে সবচেয়ে বড় যে রেচনতন্ত্র আছে তার নাম কি বলো আমাদের? তার নাম হচ্ছে আমাদের ত্বক। আর আমাদের যে প্রথম, আমাদের যে কি আছে বলো? আমাদের যে প্রথম যে রেচনতন্ত্র বা আমাদের যে প্রধান রেচনতন্ত্র আছে, সেই প্রধান রেচনতন্ত্রের নামটা কি? প্রধান রেচনতন্ত্রের নামটা হচ্ছে কি, জানা আছে কারোর? বলো তো। আমাদের কিন্তু বৃক্ক। এই বৃক্কের আমাদের গঠনগত কার্যগত একক কি? বৃক্কের গঠনগত কার্যগত একক হচ্ছে আমাদের নেফ্রন। ওকে, হয়েছে। এরপরে চলে এসো আমাদের নার্ভাস সিস্টেম। এরপরে চলে এসো কোথায়? আমাদের কি? আমাদের নার্ভাস সিস্টেম। ঠিক আছে। নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কি বলবো? আমাদের দেহের ব্রেনকে যে কন্ট্রোল করে, অর্থাৎ আমার দেহের মধ্যে কি আছে এখানে? না, আমার দেহের মধ্যে কি হবে, কেন হবে? আমার পায়ে মশা বসলো, তাহলে আমার কি করা উচিত, কেন করা উচিত, কিভাবে করা উচিত ইত্যাদি প্রভৃতি আমি যেখানে বুঝবো বা যেখানে আমি শিখবো, সেই জিনিসটাকে আমাদের কি বলা হয়? সেই জিনিসটাকে আমাদের বলা হয় হচ্ছে আমাদের না নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত একক কি? এই নার্ভাস সিস্টেমে আমাদের গঠনগত ও কার্যগত এককের নাম হলো কি? আমাদের নিউরন। তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককের নাম বলো কি? আমাদের গঠনগত কার্যগত এককের নাম হলো নিউরন। ঠিক আছে। এরপরে আমাদের কি বলবো এখান থেকে? এর পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, যে এর কি কি অংশ থাকে। তাহলে তিনটে অংশ থাকে। একটার নাম গেল অ্যাক্সন, নাম্বার 2 এর নাম গেল ডেন্ড্রন, নাম্বার 3 এর নাম গেল হচ্ছে আমাদের পোস্টেরিয়র। আমাদের কি গেল? অ্যাকশন গেল, নাম্বার 2 এর নাম গেল ডেন্ড্রন, নাম্বার 3 এর নাম হচ্ছে আমাদের পোস্টেরিয়র। তাহলে আমাদের নার্ভাস সিস্টেম হয়ে গেল। নার্ভাস সিস্টেমের পরবর্তীতে আমাদের যে জিনিসটা থাকে তার নামটাকে বলা হয় কি? স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। আচ্ছা, একটু ধরো তো লাইনটা, প্রত্যেক একটু ধরো। তাহলে আমি এখানে কি বললাম? স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। তাহলে দেখো, আমি যদি কঙ্কাল তন্ত্র সম্বন্ধে হিসাব করেছি, তাহলে কি পাবে? না, তোমাদের শরীরে সমস্ত কিছু, যদি আমি কি করেছি, মাংস এবং রক্তকে বার করে দিয়েছি, তাহলে তোমাদের শরীরে যে হাড়ের যে স্ট্রাকচারটা থাকে, সেই স্ট্রাকচারটাকে আমাদের কি বলা হয়েছে বলো? সেই স্ট্রাকচারটাকে আমাদের বলা হয়েছে কি? আমাদের স্কেলিটাল সিস্টেম। সেই স্ট্রাকচারটাকে আমাদের কি বলা হয়েছে বলো? স্কেলিটাল সিস্টেম বলা হয়েছে। ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের কি চলে আসে? এন্ডোক্রাইন সিস্টেম।
অর্থাৎ যেখানে আমাদের মানে বুদ্ধি, নীতি ইত্যাদি প্রভৃতি কাজ করে না, যেখানে আমাদের আবেগ কাজ করে, সেই জায়গাটার নামটাকে আমাদের কি বলা হয়? সেই জায়গাটার নামটাকে আমাদের বলা হয় কি না, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন, আমি জানছি যে আমার ফাস্টফুড খেলে শরীরের জন্য খারাপ, প্রত্যেকটা মানুষ জানে, যিনি তৈরি করছেন তিনিও জানেন, যিনি সবচেয়ে বেশি কি বলে জিনিসটা, যিনি সবচেয়ে বেশি তোমার মানে ফাস্টফুড খান, তিনিও জানেন যে ফাস্টফুড ইজ দ্য ইনজুরিয়াস টু হেলথ। বা তিনি তবু খাচ্ছেন, কেন খাচ্ছেন? তার এন্ডোক্রাইন সিস্টেমের জন্য খাচ্ছেন। এন্ডোক্রাইন সিস্টেমে তাহলে কি হচ্ছে এখানে? এন্ডোক্রাইন সিস্টেমে চলে যেটা হচ্ছে আমার এখানে কি হচ্ছে বলে এন্ডোক্রাইন সিস্টেমে, না এন্ডোক্রাইন সিস্টেমকে যদি আমি দেখেছি, আমার যেটা হবে 1 নম্বর, যে আমার আবেগে কাজ করা যে জিনিসটা আছে তাকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। তাকে কি বলা হয় বলো? তাকে বলা হচ্ছে আমার এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, চলো এবার চলে এসো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি? আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হলো আমাদের প্রজনন ব্যবস্থা। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হচ্ছে কিসে? রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হচ্ছে আমাদের প্রজনন ব্যবস্থা। এই যে প্রজনন ব্যবস্থা আছে, এই প্রজনন ব্যবস্থাটার ক্ষেত্রে আমরা কি বলবো এখানে? কি বলবো না, 1 নম্বর যে জিনিসটা বলবো সেই জিনিসটা হচ্ছে আমাদের যে পদ্ধতির সাহায্যে কোনো একটা জন্মিত জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হয়, তাকে আমাদের কি বলবো? তাকে আমাদের বলবো রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের কি হয়েছে না, আমাদের 4 ধরনের হয়। কি কি? একটার নামটাকে বলা হয় অঙ্গজ জনন, একটার নামটাকে বলা হয় আমাদের অযৌন জনন, একটার নামটাকে বলা হয় যৌন জনন, একটার নামটাকে বলা হয় অপুংজনী জনন। তাহলে কি কি বললাম? আমাদের এখানে 4 রকমের জিনিস আছে। 1 নম্বরের নামটাকে বলা হয় অযৌন জনন, নাম্বার 2 এর নামটাকে বলা হচ্ছে যৌন জনন, নাম্বার 3 এর নামকে বলা হচ্ছে আমাদের অযৌন জনন, নাম্বার 4কে অপুংজনী জনন। আমাদের যদি দেখা যাচ্ছে যৌন জনন, এটা হচ্ছে আমাদের মতো মানুষের উন্নত জীবের ক্ষেত্রে এটি দেখা যায়। এছাড়া থাকলো ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। তাহলে দেখো, তোমাদের এখানে মোটের ওপরে আমি 20খানা চ্যাপ্টারকে নিয়ে ডিসকাস করলাম। তাহলে এই 20টা চ্যাপ্টারই কি সব? না, এই 20টা চ্যাপ্টারের বাইরে কিছু আছে। তাহলে মাথায় রাখবে যে আমার এই 20খানা চ্যাপ্টারই হলো সব না, এর বাইরে আমাদের চ্যাপ্টার আছে। তাহলে সেই চ্যাপ্টার গুলো কোথায় আছে বা তাদের নাম, সেগুলোর নাম আমি পরে বলবো। তার আগে একটা ডেটা দিচ্ছি, যদি তুমি এই 20খানা চ্যাপ্টারকে প্রপার ওয়েতে পড়েছো, কি বললাম কথাটা, যদি তুমি এই 20খানা চ্যাপ্টারকে প্রপার ওয়েতে পড়েছো, তবে আমি তোমাকে এটুকুনি গ্যারেন্টি দিতে পারি যে তোমার টোটাল যে কোশ্চেন আছে তার অ্যাবভ 95% কোশ্চেন এই 20খানা চ্যাপ্টারের মধ্যে থেকে আসবে। এই 20খানা চ্যাপ্টারের মধ্যে থেকে আসবে, ঠিক আছে? কথাটি বুঝতে পেরেছো? এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমার সিলেবাস টোটাল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটার নামটা হচ্ছে আমাদের কি বলবো, সেল, বা বাংলা কথায় যদি বলেছো কোষ। ঠিক আছে? তাহলে সেল বা, তাহলে এখানে তুমি আমাকে একটা কথা বলো তো, যে যেটুকুনি যা পড়ানো হলো, তোমাদেরকে যদি কোনো চ্যাপ্টার সম্বন্ধে বলেছি, তাহলে তোমরা কি সেইটা সম্বন্ধে 1 লাইনও বলতে পারবে? আমি এটা মানে বলতে চাইছি না যে তুমি এক্ষুনি বসলে এক্ষুনি তুমি চ্যাপ্টারকে চ্যাপ্টার বলে দেবে, সেটা কেউ পারবে না, আমিও পারবো না, তুমিও পারবে না। আমি তোমার থেকে জানতে চাইছি এটা, যে আমি যদি তোমাকে 20খানা চ্যাপ্টারের নাম বলি, এবং 20খানা চ্যাপ্টারের নাম বলার পরে বলি যে এর সম্বন্ধে তুমি যে কোনো একটা লাইন বলো, জাস্ট একটা লাইন, তাহলে তোমরা কি পারবে বলতে? একটা লাইন বা একটা সেন্টেন্স, লাইনও দরকার না, একটা সেন্টেন্স।
আমাকে একটুখানি কমেন্টে জানাও। 82 জন মোটামুটি আছে। কমেন্টের মাধ্যমে একটু জানো যে তোমরা বুঝতে লিখতে পারবো বলতে পারবে কিনা। আচ্ছা, মল্লিকা বলছো পারবো। আচ্ছা, সনদ বলেছো পারবো, মহুয়া বলেছো পারবো। সিলেবাসটা আর একবার স্ক্রিনে দিয়ে দেবেন স্যার, দিয়ে দিচ্ছি। রিয়া, লিমা, চল। আচ্ছা, দেখে নাও, এইটা হচ্ছে তোমাদের সিলেবাস। ওকে, তাহলে আজকে আমি যে জিনিসটা নিয়ে পড়বো সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের সেল। তাহলে সেল কাকে বলে? সেল হচ্ছে আমাদের কোষকে বলে। তাহলে যদি আমি তোমার থেকে কোষ সম্পর্কে জানতে চেয়েছি, তাহলে প্রথমেই যে কথাটি উঠে আসে সেই কথাটির নামটা কি? যে সেল কাকে বলে? না, জীবের গঠনগত কার্যগত একককে কোষ বলে। আমার এখান থেকে কি বলবো বলো? জীবের আমাদের গঠনগত ও কার্যগত একক, জীবের গঠনগত ও কার্যগত একককে, কার্যগত একককে কি বলা হয়? কার্যগত একককে আমার কোষ বলে। তাহলে কোষ কাকে বলে? না, কোষ হচ্ছে জীবের গঠনগত কার্যগত যে একক আছে তাকে আমাদের কোষ বলা হয়। ঠিক আছে, এই কোষের যদি আমি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, তবে এই কোষের বৈশিষ্ট্য হচ্ছে দুই রকমের। এক নম্বর জিনিসটার নামটা কি? এক নম্বর জিনিসটার নামটা হচ্ছে এটি সজীব আবরণ দ্বারা আবৃত। এটি আমাদের কি বলবো? এটি আমাদের কি দ্বারা আবৃত? এটি আমাদের সজীব আবরণ দ্বারা আবৃত। নাম্বার দুই কি? নাম্বার দুই হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। এটি আমাদের কি? এটি হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? তার মানে আমাদের এখানে দুটো জিনিস কেন? একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের এটি সজীব আবরণ দ্বারা আবৃত। নাম্বার দুই জিনিসের নামটা কি? নাম্বার দুই জিনিসের নামটা হচ্ছে এটি হচ্ছে আমার প্রোটোপ্লাজম সম্মিলিত। এটি হচ্ছে আমাদের কি বলো? এটি হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? এবার আমাদের যে প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি কি? যে আমাদের এই কোষের প্রকারভেদ কি কি আছে? আমাদের এই কোষের কি আছে? না, কোষের প্রকারভেদ কি কি আছে? তাহলে কোষের যদি আমি প্রকারভেদের কথা লিখেছি, তাহলে আমি কি কি পাবো আর কি কি পাবো? তাহলে এখানে লেখা হচ্ছে কি আমাদের? এখানে লেখা হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদের ক্ষেত্রে কি বলবো আমাদের এখান থেকে? এক নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের প্রোক্যারিওটিক কোষ। এক তিন নম্বর জিনিসটার নামটাকে বলা হয় আমাদের প্রোক্যারিওটিক কোষ। বা আমাদের যদি কথাকে বলেছি, তাহলে আমি এখানে কি বলবো? যে আমার আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তার মানে আমাদের এখান থেকে কি বলবো কথাটি ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের প্রোক্যারিওটিক কোষ বা আমাদের যে আরেকটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে বলো? যে এর অপর নাম কি? এর অপর নাম হলো আমাদের আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তার মানে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম গেল প্রোক্যারিওটিক কোষ, আর একটা জিনিস আছে সেই জিনিসটার নামটাকে বলে কি আমাদের বলো? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, এখান থেকে নাম্বার দুই এর নামটাকে কি বলবো? নাম্বার দুই এর নামটাকে বলবো হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ। নাম্বার দুই এর নামটাকে কি বলে বলো? আমাদের ইউক্যারিওটিক কোষ। বা আমাদের বাংলা কথায় কি বলবো? বাংলা কথায় আমাদের বলবো হচ্ছে কি? বাংলা কথায় আমাদের কি বলবো বলো? আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে বাংলা কথায় যদি আমি বলেছি, তার নামটাকে বলা হচ্ছে কি? আমাদের আদর্শ নিউক্লিয়াস। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে, তার মানে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম গেল প্রোক্যারিওটিক, আর একটা জিনিসের নাম গেল হচ্ছে আমাদের ইউক্যারিওট। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে আর কি বলেনি এখান থেকে? এইবার আমাদের এখান থেকে যে জিনিসটা বলেছে যে
আমাদের যদি প্রোক্যারিওটিক কথা থাকে এবং ইউক্যারিওটিক কথা থাকে, এর মধ্যে আমার আপনার শরীরে কোন কোষ আছে এবং তার গেট আপটা কিরকম। তাহলে প্রথম কথা হচ্ছে কি, যে আমার এবং আপনার শরীরে যে কোষটি আছে সেটা কিরকম আছে। তাহলে আমার এবং আপনার শরীরে প্রধানত ইউক্যারিওটিক কোষ আছে। আমার এবং আপনার শরীরে কি আছে না, প্রধানত কি আছে বলো, না আমার এবং আপনার শরীরে ইউক্যারিওটিক কোষ আছে। তাহলে ইউক্যারিওটিক কোষের আমাদের ছবিটা কিরকম, ইউক্যারিওটিক কোষের যদি আমি ছবিটাকে দেখেছি, তাহলে এখানে আমি কি পাবো না, দেখো আমার ওপরেই পাবো হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের পরবর্তীতে নিউক্লিয়ার এনভেলাপ, নিউক্লিয়াস, নিউক্লিয়ার কোর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়েছে এখান থেকে। নাম্বার দুইটি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এছাড়া কি আছে, সিলিয়া, গলগি বস্তু, পারাক্সিয়াম, লাইসোজোম, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো হচ্ছে আমার আত্মঘাতী থলি বলবো। যেটাকে আমরা কি বলবো বলো, যেটাকে আমরা বলবো আমার আত্মঘাতী থলি। যেটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমার আত্মঘাতী থলি বা সুসাইড। মানে জিনিসটা কিরকম, আমি তোমার শরীরের গায়ে গিয়ে টাচ করলাম, আমি যদি তোমার শরীরের গায়ে গিয়ে টাচ করি, তাহলে কি হবে জিনিসটা, তাহলে যে জিনিসটা হবে, এই জিনিসটা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে উইথিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আমাদের শরীরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোষ মারা যায়। এই যে লক্ষ কোটি কোষ মারা যাবে, এই কোষগুলো কি হবে, এই কোষগুলোকে আমাদের সরাবে কি, এই কোষগুলোকে আমাদের সরাবে হচ্ছে আমাদের লাইসোজোম। মাইক্রোটিউবুল আছে, এছাড়া আছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ানকে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়ানকে আমাদের কোষের শক্তি ঘর বলে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো, মাইটোকন্ড্রিয়াকে আমাদের কি বলে বলো, কোষের শক্তি ঘর বলা হয়। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে। গেল। এর পরবর্তীতে আমাদের কি জিনিস আছে, এর পরবর্তীতে আমাদের যে জিনিস আছে, মাইক্রোফিলামেন্ট আছে, সেন্ট্রোজোম আছে, এবং আমাদের ওদিকে সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন আছে। তাহলে এইটা কি গেল, এইটা গেল হচ্ছে আমার একটা যে কোষ আছে, সেই কোষের একটা ওভারঅল পিকচার। আমাদের যে একটা কোষ আছে, এই কোষের কি গেল, কোষের একটা গেল হচ্ছে ওভারঅল পিকচার। ঠিক আছে, এবার আমাদের যদি জিনিসটাকে বলেছে, সেই জিনিসটার নামটা কি, যে আমাদের কোষের পার্থক্য কি। তাহলে আমাদের এখানে কি কি কোষ আছে, প্রোক্যারিওটিক কোষ আছে এবং ইউক্যারিওটিক কোষ আছে। কি বললাম কথাটা, আমাদের এখানে কি কি কোষ আছে, দুটো কোষ আছে। একটার নাম হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, আর একটার নামটাকে বলা হচ্ছে কি, আমাদের ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, তাহলে যদি আমাদের প্রোক্যারিওটিকের কথাকে আমি দেখতেছি, যদি আমি কি বলেছি প্রোক্যারিওটিকের কথাকে আমি দেখতেছি, তাহলে আমাদের কি হবে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের, দেখো এখানে হেডিং লেখো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তার মানে আমার এখানে কি বলবো কথাটা, আমার এখান থেকে বলবো হচ্ছে কি, যে প্রোক্যারিওটিক ও আমাদের কি বলবো ইউক্যারিওটিক কোষের পার্থক্য। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক আমাদের কি বলবো কোষের পার্থক্য। ঠিক আছে, এটা ঠিক নেই বলো, ঠিক আছে, গেল। এবার আমাদের যে জিনিসটা আসছে, সেই জিনিসটার নামটা কি। তাহলে প্রথম কথাতে নামটা বলবো, সেই জিনিসটার নামটাকে এখানে হেডিং লেখো কি বলে, এখানে হেডিং লেখা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বলে। এখানে হেডিং লেখা কি বলে, বৈশিষ্ট্য বলে। এখানে হেডিং লেখা কি বলে, এখানে হেডিং লেখা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ বলে। আর এখানে হেডিং লেখা কি বলে, এখানে হেডিং লেখা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ বলে। এখানে হেডিং লেখা কি বলে, এখানে হেডিং লেখা ইউক্যারিওটিক কোষ বলে। তার মানে আমাদের এখানে কি জিনিসটা গেল, এক নম্বর গেল বৈশিষ্ট্য, নাম্বার দুই গেল প্রোক্যারিওটিক, নাম্বার তিন গেল হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছে।
হলো। তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে আমাদের এখানে 1 নম্বর যে পয়েন্টটা আছে, 1 নম্বর পয়েন্টটা কি লেখো? 1 নম্বর পয়েন্টটা লেখো আমাদের নিউক্লিয়াস। 1 নম্বর পয়েন্টটা কি লেখো? নিউক্লিয়াস। তাহলে আমাদের যদি নিউক্লিয়াস হয়েছে, এই নিউক্লিয়াসটা আমাদের কি বলবো? না, এই নিউক্লিয়াসটি হচ্ছে আমাদের সুগঠিত নয়। তাহলে এই যে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা আমাদের কি নয়? আমাদের সুগঠিত নয়। যদি আমাদের ইউক্যারিওটিক কোষের কথা আসে, তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের আমাদের সুগঠিত হয়েছে এখান থেকে। এবার চলে এসো নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে ক্রোমোজোম। নাম্বার 2 হচ্ছে ক্রোমোজোম। তাহলে এখানে লেখো আদর্শ ক্রোমোজোম অনুপস্থিত। তাহলে এখানে কি লেখো? যে আমাদের যে আদর্শ যে ক্রোমোজোম আছে, এই আদর্শ ক্রোমোজোমটা হচ্ছে আমাদের কি অনুপস্থিত। অনুপস্থিত, ঠিক আছে এখান থেকে। আর এখানে লেখা হচ্ছে আমাদের আদর্শ ক্রোমোজোমটা কি? আমাদের উপস্থিত। ক্লিয়ার? নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে আমাদের প্রোটিন। তার মানে এখানে আমাদের কি লেখো? যে আম্লিক প্রোটিন বর্তমান। এখানে কি লেখো? এখানে লেখো আম্লিক প্রোটিন বর্তমান। আম্লিক প্রোটিন বর্তমান। আম্লিক প্রোটিন যদি বর্তমান হয়েছে, এখানে কি লেখো? এখানে লেখা হচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান। এখানে কি লেখো? এখানে লেখা হচ্ছে আমাদের ক্ষারীয় প্রোটিন বর্তমান। ঠিক আছে? তাহলে দুটো জিনিস পেলাম। একটা জিনিসের নাম গেল আম্লিক প্রোটিন, যেটা আমাদের মেনলি প্রোক্যারিওটিক সেলে থাকে। আর একটা নাম গেল ক্ষারীয় প্রোটিন, যেটা আমাদের মেনলি ইউক্যারিওটিক সেলে থাকে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? এবার আমাদের কি বলবো এখান থেকে? এবার আমাদের এখান থেকে যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের রাইবোজোম। এবার আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের রাইবোজোম। তাহলে আমাদের এখানে রাইবোজোম কি প্রকৃতির? তাহলে আমাদের এখানে যদি হেডিং দেখো রাইবোজোম বলে, এই রাইবোজোম কি প্রকৃতি? এটি হলো 70s প্রকৃতি, এটি হলো 80s প্রকৃতি। ঠিক আছে? এবং কি বলবো? নাম্বার 5। নাম্বার 5-এর কথা কি বলবো আমাদের এক্ষেত্রে? নাম্বার 5-এর কথা বলবো হচ্ছে এটা কোষ প্রাচীর। নাম্বার 5-এর কথাকে কি বলবো? কোষ প্রাচীর। কোষ প্রাচীর আমাদের কি প্রকৃতি? এটি হচ্ছে আমাদের মিউকোপেপটাইড প্রকৃতি। এটি কি প্রকৃতি? এটি হচ্ছে আমাদের মিউকোপেপটাইড প্রকৃতি। আর এটা হচ্ছে আমাদের কি প্রকৃতি? এটি হচ্ছে আমাদের সেলুলোজ প্রকৃতি। ঠিক আছে? নাম্বার 6। নাম্বার 6-এর নাম হলো আমাদের কোষ বিভাজন। অর্থাৎ এখানে আমাদের কি ধরনের কোষ বিভাজন হয়? তাহলে এখানে মাথায় রাখবে কি? এখানে আমাদের কোষ বিভাজন হয় কিরকম? না, লেখো হচ্ছে আমাদের অ্যামাইটোসিস পদ্ধতি। কি পদ্ধতি? না, আমাদের অ্যামাইটোসিস পদ্ধতি। আর আমাদের এখানে কোষ বিভাজন কি রকম? না, আমাদের এখানে কোষ বিভাজন হলো মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতি। তার মানে আমাদের এখানে কি বললাম কোষ বিভাজন? আমাদের এখানে কোষ বিভাজন কিরকম হয়? একটা গেল হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি, আর একটা যে জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতি। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে? তাহলে এইটুকুনি প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি নিউক্লিয়াস সুগঠিত নয়, এদিক হচ্ছে সুগঠিত। এদিকে হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে আদর্শ ক্রোমোজোম বর্তমান, এদিকে আমাদের আদর্শ ক্রোমোজোম অনুপস্থিত, এদিকে হচ্ছে উপস্থিত। প্রোটিনের ক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষে আম্লিক প্রোটিন বর্তমান, ইউক্যারিওটিক কোষে ক্ষারীয় প্রোটিন বর্তমান। নাম্বার 4 রাইবোজোম হচ্ছে 70s প্রকৃতি। নাম্বার এদিকে ইউক্যারিওটিক কোষে হচ্ছে 80s প্রকৃতি। কোষ প্রাচীর হচ্ছে মিউকোপেপটাইড দ্বারা গঠিত। আমাদের কোষ প্রাচীর ইউক্যারিওটিক কোষে সেলুলোজ দ্বারা গঠিত। আমাদের কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি। আমাদের কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতি। তাহলে কথাটি বুঝতে পেরেছো এখানে কি বলতে চাইছি? এইবার আমাদের যে জিনিসটা থাকছে, সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হচ্ছে কি, ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের এই ক্ষেত্রে যে জিনিস, যদি কোনো জিনিস থাকে, তার নামটাকে বলা হচ্ছে কি, যে আমার এই যে ইউক্যারিওটিক কোষ আছে, এই ইউক্যারিওটিক কোষের আমাদের মেন পার্টটা কি?
কি বললাম কথাটা? ইউক্যারিওটিক কোষের আমাদের মেন পার্টটা কি? তাহলে মেন পার্টের কথা যদি আমি বলেছি, তার নাম হলো আমাদের ক্রোমোজোম। তার মানে আমি যদি একটা কথা বলেছি যে আমাদের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে আমাদের দেহে কোনটি থাকে, তাহলে এখানে উত্তর দেবে যে স্যার প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের মধ্যে আমার আমাদের কি থাকে না, আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক থাকে। এইবার ইউক্যারিওটিকের মধ্যে আমাদের মেন যে জিনিসটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। ঠিক আছে, এবার এই ক্রোমোজোম সম্বন্ধে কি কি জানি? তার মানে 1 নম্বর যদি আমি জেনেছি, কি জেনেছি? এর উৎপত্তি স্থল কি? তার মানে আমি যদি এখানে জেনেছি 1 নম্বর কথা, এর উৎপত্তি স্থল কি? এর উৎপত্তি স্থল হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা। এর উৎপত্তি স্থল কি? এর উৎপত্তি স্থল হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা। নিউক্লিয়াসের কি জালিকা বলো? নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা। এটা হচ্ছে কি আমাদের এর উৎপত্তি স্থল। ক্লিয়ার হয়েছে এখানে? নাম্বার 2 এর নামটা কি? নাম্বার 2 এর নামটা হচ্ছে এর উপাদান কি কি আছে। নাম্বার 2 এর নামটা কি? নাম্বার 2 এর নামটা এর উপাদান কি কি আছে। তার মানে এর উপাদান আছে দুটো। একটার নাম গেল হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, আর একটা জিনিসের নাম গেল কি আমাদের প্রোটিন। কি বললাম কথাটা? একটা জিনিসের নাম গেল আমাদের নিউক্লিক অ্যাসিড, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটা গেল হচ্ছে প্রোটিন। এরপরে চলে এসো যে এর যে আকার, এর আকারটা কিরকম? এর আকারটা হচ্ছে আমাদের কি বলবো সূত্রাকার বা দণ্ডাকার। এর আকারটা কিরকম? এর আকারটা হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার, অর্থাৎ সূত্রের মতন হবে, আদারওয়াইজ এটা আমাদের দণ্ডের মতন হবে। আদারওয়াইজ এটা কিসের মতন হবে বলো? আদারওয়াইজ এটা আমাদের দণ্ডের মতন হবে। ওকে, নাম্বার 4। নাম্বার 4-এর ক্ষেত্রে কি বলবো? না, নাম্বার 4-এর ক্ষেত্রে আমি বলবো হচ্ছে কি যে আমার এই যে এটা আছে এটার কাজ কি? তাহলে এটার কাজ হচ্ছে, এটার কাজ কি? কাজ হচ্ছে কি আমাদের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা। এর কাজ হচ্ছে কি আমাদের যে বংশগত যে বৈশিষ্ট্য আছে এই বংশগত বৈশিষ্ট্য আমাদের পরিবহন করা, এবং আমাদের আর কি বলবো না পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। পরিব্যক্ত বিবর্তনে কি করা? পরিব্যক্ত বিবর্তনে আমাদের মুখ্য ভূমিকা পালন করা। তাহলে ইন জেনারেলি আমি কি বললাম কথাটা এখান থেকে? ইন জেনারেলি আমি বললাম হচ্ছে কি যে আমাদের এই যে জিনিসটা আছে এই জিনিসটার কাজ কি। তাহলে 1 নম্বর জিনিসটা কি? এটা আমাদের কোথা থেকে উৎপত্তি হচ্ছে? এটি আমাদের উৎপত্তি হচ্ছে 1 নম্বর যে আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হচ্ছে। আমাদের কোথা থেকে উৎপন্ন হচ্ছে বলো? এটি আমাদের নিউক্লিয়াসের আমাদের এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হচ্ছে। 1 নম্বর হচ্ছে। নাম্বার 2 এর নামটা কি? নাম্বার 2 এর নামটা বলা হয়েছে কি আমাদের এখানে যে এর উপাদান কি? এর উপাদান হচ্ছে আমাদের এখান থেকে বলতে পারবো কি যে আমাদের নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। আমাদের কি বলবো বলো এখান থেকে? আমাদের এখানে বলবো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। ঠিক আছে, নাম্বার 3 কি বলবো? নাম্বার 3 বলবো হচ্ছে আকার। আকার কিরকম? আকার হচ্ছে সূত্রাকার বা দন্তাকার। আকারটা কিরকম? আকার হচ্ছে আমাদের সূত্রাকার বা দন্তাকার। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলবো যে আমাদের কি, আমাদের যদি বলা হয়েছে কি এর কাজ কি? কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্য পরিবহন করা, পরিব্যক্ত বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। পরিব্যক্ত বিবর্তনে কি করা? না মুখ্য ভূমিকা পালন করা। ক্লিয়ার না? ক্লিয়ার না বল? হয়েছে। এবার আমাদের তাহলে কি হয়েছে এখান থেকে? এবার আমাদের যে জিনিসটা এসছে
এই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, না আমাদের এই যে আছে এটার মধ্যে ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম শব্দের প্রবর্তক কি, না এই যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোম শব্দের প্রবর্তক হলেন আমাদের বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। এই যে ক্রোমোজোম শব্দের প্রবর্তককে, ক্রোমোজোম শব্দের প্রবর্তক হলেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার, ঠিক আছে। এবং একটা কথা মাথায় রাখবে যে আমাদের যে ক্রোমোজোমের যে সংখ্যা, এই ক্রোমোজোমের সংখ্যাটি কত, না ক্রোমোজোমের সংখ্যাটি কিন্তু আমাদের ধ্রুবক। ক্রোমোজোমের সংখ্যাটি হচ্ছে আমাদের ধ্রুবক। আমরা যারা মানুষ, এই মানুষের ক্ষেত্রে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হলো আমাদের 23 জোড়া। এই 23 জোড়া যদি ক্রোমোজোমের সংখ্যা হয়, একে আমরা কি করতে পারি, না দুই ভাগে ভাগ করতে পারি। একে আমরা কি করতে পারি, একে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, ঠিক আছে। এক নম্বর জিনিসটার নামটা কি, এক নম্বরের নামটাকে বলা হয় আমাদের দেহ ক্রোমোজোম, যেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অটোজোম। আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। যেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়, যেই জিনিসটার নামটাকে আমাদের বলে সেক্স ক্রোমোজোম। ওকে, কথাটি বুঝতে পারছেন এখান থেকে কি বলতে চাইছে। তাহলে একটা জিনিসের নামটাকে বলে দেহ ক্রোমোজোম, আর একটা জিনিসের নামটাকে বলে সেক্স ক্রোমোজোম। এটি হচ্ছে আমাদের টোটাল 22 জোড়া আছে। এটি হচ্ছে টোটাল আমাদের কি আছে, এটি হচ্ছে টোটাল আমাদের 22 জোড়া আছে, ঠিক আছে। আর এই যে সেক্স ক্রোমোজোম এটা আমাদের কত জোড়া আছে, এটি হচ্ছে আমাদের 1 জোড়া আছে। তার মানে এইটা যদি হয়েছে একে দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে মেল, একটার নামটাকে বলা হচ্ছে ফিমেল। মেল যদি হয়েছে তাদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম এক্স, একটা ক্রোমোজোম ওয়াই। ফিমেল যদি হয়েছে তাদের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমই এক্স, ঠিক আছে। মেল ক্রোমোজোমের ক্ষেত্রে মাথায় রাখবে কি, যে আমাদের এক্স ওয়াই যদি থাকে তবে তাকে আমাদের কি বলা হয়, তবে তাকে আমাদের হেটারোজাইগোটিক ক্রোমোজোম বলে। তবে তাকে আমাদের কি বলে, তবে তাকে আমাদেরকে হেটারোজাইগোটিক ক্রোমোজোম বলে, ঠিক আছে। যেহেতু দুটি আমাদের আলাদা তার জন্য। যদি আমাদের দুটি সেম হয় তবে আমাদের কি বলবো, তাকে আমাদের হোমো জাইগোটিক ক্রোমোজোম বলবো। তবে তাকে আমরা কি বলবো, তবে তাকে আমরা হোমো জাইগোটিক ক্রোমোজোম বলবো। ক্লিয়ার না, ক্লিয়ার না বলে। তাহলে আমাদের এখানে কি বললাম কথাটা, আমাদের এখানে যে জিনিসটা বললাম সেই জিনিসটার নামটা কি, যে আমাদের এখানে হেটারোজাইগোটিক ক্রোমোজোম আছে এবং আর একটা হচ্ছে কি আছে আমাদের হোমোজাইগোটিক ক্রোমোজোম আছে, ঠিক আছে। এই হেটারোজাইগোটিক এবং হোমোজাইগোটিকের ক্ষেত্রে যদি আমি দেখেছি, এইখানে আমি কি বলবো, আমাদের হেটারোজাইগোটিক আছে এবং আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটা কি, আমাদের হোমোজাইগোটিক আছে। তাহলে এই যে হেটারো এবং হোমো এই দুটো হচ্ছে আমাদের মেল এবং ফিমেলে দেখা যাচ্ছে। ক্লিয়ার না, ক্লিয়ার না। এইবার চলে এসো হচ্ছে কোথায়, আমাদের ক্রোমোজোমের শ্রেণী বিভাগে। তাহলে এখানে হেডিং লেখো কি বলে, এখানে হেডিং লেখো আমাদের ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। তাহলে এখানে হেডিং লেখো কি বলে, ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। দেখো আমি যদি ক্রোমোজোমের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি, তবে এই ক্রোমোজোমের শ্রেণী বিভাগকে প্রধানত আমরা কি করতে পারি, প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ, এক নম্বর যে ভাগটা আছে সেই ভাগের নামটাকে আমাদের কি বলবো, না বলবো হচ্ছে কি বলো, যে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে। নাম্বার দুইটাকে কি বলবো, আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। তার মানে আমার এখানে কি বলবো, দুটো জিনিস। শ্রেণী বিভাগ যখন করব, এক নম্বরের নামটাকে কি বলবো, এক নম্বরের নামটাকে বলবো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে। আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ভাগ করতে পারবো।
আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে কি বলবো, সেই জিনিসটার নামটাকে বলবো আমাদের সেন্টোমিয়ারের সংখ্যা অনুসারে। সেন্টোমিয়ারের কি অনুসারে? সেন্টোমিয়ারের আমাদের সংখ্যা অনুসারে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিস গেল অবস্থান, আর একটা জিনিস গেল হচ্ছে সংখ্যা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার যদি বলা হয়েছে, আমাদের যদি বলা হয়েছে কি যে অবস্থান এবং সংখ্যার উপর ভিত্তি করে প্রথমত আমরা জানবো কার, প্রথমত আমরা জানবো অবস্থানের গল্পটি জানবো। প্রথমত আমরা কার কথা জানবো? প্রথমত আমরা অবস্থানের গল্পটা জানবো। অবস্থানের ক্ষেত্রে কি বলবো আর কি বলবো না? 1 নম্বর জিনিস, 1 নম্বর জিনিসটার নামটা কি, যে আমরা আগে 4টে ছবি আঁকি। তাহলে এই 4টে ছবি আঁকো, মোটামুটি এই 4 ধরনের ছবিটা আঁকো, মোটামুটি একটা শেপ দাও তাহলেই হবে। ঠিক আছে? যত না শেপে ইম্পর্টেন্স দেবে, তার থেকে ইম্পর্টেন্স বেশি দাও হচ্ছে কোথায় না, ইম্পর্টেন্স বেশি দাও হচ্ছে আমাদের তার পার্সেন্টেজ। কি বললাম? যত না শেপে ইম্পর্টেন্ট দেবে, তার থেকে বেশি ইম্পর্টেন্স দাও কোথায়? বেশি ইম্পর্টেন্স দাও হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তাহলে আমাদের এখানে কি জিনিসটা গেল? দুটো জিনিস গেল। তাহলে প্রথমে লেখো হচ্ছে এখানে 50%, 50%, এখানে লেখো 45%, এদিকে লেখো 55%, এদিকে লেখো 10%, এদিকে লেখো 90%, এদিকে লেখো 1%, এদিকে লেখো 99%। তাহলে দেখো টোটাল আমাদের 100%ই হচ্ছে। এবং 100% হবার পরবর্তীতে আমাদের কি বলবো না, আমাদের এই ক্ষেত্রে কি 100% হবার পরবর্তীতে আমাদের কি জিনিসটা আসছে? 100% হবার পরবর্তীতে আমাদের যে জিনিসটা আসছে সেটি হচ্ছে কি, যে আমার টোটাল পার্টটা যাচ্ছে। ঠিক আছে? এবার আমাদের যদি কি হয়েছে না 50-50 থাকে, তাহলে এই ধরনের যে ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমের নামটাকে বলা হয় আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে কি বললাম কথাটা? তার মানে আমাদের এখানে জিনিসটা যেটা আছে তার নামটাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের পরবর্তীতে আমাদের এখানে কি আছে না, তাহলে আমাদের এখানে কি আছে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে? এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যদি থাকে, তাহলে আমার তার পরবর্তী ক্রোমোজোমের নামটা কি? তবে তার আমাদের পরবর্তী যে ক্রোমোজোমের নাম, সেই ক্রোমোজোমের নামটা হচ্ছে, ভালো করে মাথায় রাখো কি, যে আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই যে জিনিসটা আছে, এই জিনিসটার নামটাকে কি বলা হয় বলো? সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আমাদের এখান থেকে কি বলবো জিনিসটা? আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে কি, আমাদের সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে? ক্ষেত্রে বুঝতে পারলে? এর পরবর্তীতে আমাদের কি জিনিসটা আছে? এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হয় কি, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের কি না অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই যে 3 নম্বর যে জিনিসটা আছে, এই 3 নম্বর জিনিসটার নামটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছেন? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে যদি আমি বলেছি, তাহলে আমাদের কি হচ্ছে? অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম গেল। তার পরবর্তীতে আমাদের যে ক্রোমোজোমের কথাটি আছে তার নামটাকে কি বলা হয়? তার নামটাকে বলা হয় আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তার নামটাকে আমাদের কি বলা হয় বলো? তার নামটাকে বলা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে ইন জেনারেলি আমরা কি কি জিনিস দেখলাম? একটা জিনিসের নামটা হচ্ছে কি, যে আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, আমাদের সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এবং আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে? এইবার যদি আমাদের মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের কথা আছে,
তাহলে সেই ক্রোমোজোমের আকৃতি হচ্ছে ভি এর মতো। সাব মেটাসেন্ট্রিক আকৃতি কিরকম? এখানে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে আমাদের এল এর মতো, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি জে এর মতো। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হচ্ছে আমাদের আয়ের। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কিরকম? আমাদের আয়ের মতো। তাহলে এখানে পরীক্ষায় কি কি কোশ্চেন আসতে পারে? না, পরীক্ষায় আমাদের এখানে কোশ্চেন আসতে পারে 1 নম্বর। কি 1 নম্বর? যে আমাদের যে ক্রোমোজোম গুলি আছে সেই ক্রোমোজোম গুলিকে কয় ভাগে ভাগ করা যায়, মানে কিসের কিসের ভিত্তিতে ভাগ করা যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, সেটি আমাদের কিসের ওপর ডিপেন্ড করে হয়। 1 নম্বর জিনিসটার যেটা নাম আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো? সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার অবস্থানের অনুসারে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক এবং আমাদের টেলোসেন্ট্রিক, ঠিক আছে, পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। এবং তার থেকেও যেটা বড় আমাদের এখানে আছে সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হচ্ছে যে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হচ্ছে বলো? না, আমাদের বলা হচ্ছে যে, ভুলে যাচ্ছ ওখান থেকে কেন? কোনটা কোন বর্ণের মতো দেখতে, কোনটা আমাদের কোন বর্ণের মতন দেখতে, সেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? কোনটা কোন বর্ণের মতো দেখতে সেই জিনিসটাকে আমরা বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের কি জিনিসটা আসছে? যদি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করেছি, যদি আমি কি করেছি এক্ষেত্রে, যদি আমি এখানে কি করেছি, সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে, সেন্ট্রোমিয়ারের আমাদের কি বলবো এক্ষেত্রে, না সংখ্যার ভিত্তিতে আমাদের এক্ষেত্রে কি বলবো? ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে আমাদের যে দেখেছি সেই জিনিসটার নামটাকে কি বলবো? ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? তাহলে সেই যে সংখ্যার শ্রেণীবিভাগটা হবে, এটা আমাদের কি হবে আর কি হবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বলবো আর কি বলবো না? না, 1 নম্বর জিনিস। 1 নম্বর জিনিসটার নামটা কি? 1 নম্বর জিনিসটার নামটা হচ্ছে যে আমার এই ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট কি লেখো? 1 নম্বর পয়েন্ট যেটা আমাদের লেখো, এখানে লেখো সেন্ট্রোমিয়ারের সংখ্যা। আর এখানে লেখা হচ্ছে কি বলো আমাদের এখান থেকে? এখানে লেখা হচ্ছে কি আমাদের ক্রোমোজোমের নাম। এখানে লেখো সেন্ট্রোমিয়ারের সংখ্যা আর এখানে লেখা হচ্ছে আমাদের ক্রোমোজোমের নাম। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে আমাদের যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যার কথা বলেছি, এখানে আমাদের ক্রোমোজোমের নামের কথা বলেছি, তাহলে আমি এখান থেকে কি পাবো আর কি পাবো না? তাহলে 1 নম্বর যেটা আছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা হচ্ছে আমাদের 0। তাহলে আমি এখান থেকে কি পাবো? না, আমি এখান থেকে সেই যে ক্রোমোজোমের নাম, সেই ক্রোমোজোমের নামটাকে বলা হয় আমাদের আসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। তার নামটাকে কি বলা হয়? আমাদের আসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছেন? এবার আমাদের কি বলবো? যদি আমাদের একটা থাকে তবে সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের মনোসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 2, যদি আমাদের দুটো থাকে তার নামটাকে বলবো কি আমাদের? তার নামটাকে বলবো আমাদের ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের গ্রেটার দেন 2 থাকে তবে সেই জিনিসটার নামটাকে বলবো আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আমাদের এখানে কি গেল জিনিসটা? আমাদের এখানে যে জিনিসটা গেল সেই জিনিসটা হচ্ছে এটা গেল। কি গেল বলো? যে যখনই আমাদের যখনই আমাদের কোনো ক্রোমোজোমের কথা আসছে, যখনই আমাদের কোনো কি বলবো, আমাদের ক্রোমোজোমের কথা আসছে, সেই ক্রোমোজোমের ক্ষেত্রে কি কি মাথায় রাখবে আর কি কি মাথায় রাখবে না, একটা একটা করে বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের এখানে কি, যদি 0 হয় আসেন্ট্রিক ক্রোমোজোম, যদি 1 হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম, যদি 2 হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, যদি আমাদের গ্রেটার দেন 2 হয় তবে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। যদি গ্রেটার দেন 2 হয় তবে তাকে আমরা কি বলবো? তবে তাকে আমরা বলবো হচ্ছে আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো?
ক্লিয়ার? তাহলে তোমরা যেটুকুনি যা পড়ানো হলো সেটুকুনিকে একবার টোটালটা দেখে নাও, টোটালটা দেখে নিয়ে আমাকে বলো বুঝতে পেরেছো কি পারোনি। আমি জাস্ট 2 মিনিট টাইম দিচ্ছি, একবারে প্রথম থেকে এখন অবধি স্যার বুঝেছি বা বুঝিনি, কোন জায়গাটা বুঝেছি কোন জায়গাটা বুঝিনি, সেই টোটাল জায়গাটা করে আমাকে কিন্তু বলবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? আমাকে বলো বুঝতে পেরেছো কি পারোনি। এবং আমার বুঝতে পারার পরবর্তীতে আমি যে তোমাকে প্রশ্ন করেছি যে টোটাল ওভারঅল ক্লিয়ার কিনা জিনিসটা। তাহলে দেখো, ইন জেনারেলি আমি যে তোমাকে এখানে যা যা লেখানো হচ্ছে মেনলি দেখো বাংলা টার্ম এবং ইংরাজি টার্ম দুটো টার্মেই কিন্তু তোমাদেরকে এখানে লেখানো হচ্ছে। এবং এর পরবর্তীতে তোমরা যখন একটা নোট পাবে, সেই নোটটা কিন্তু তোমাদের বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানে কিন্তু তোমাদের নোটটা থাকবে। ইভেনচুয়ালি প্রত্যেকটা যে এমসিকিউ করবে, সেই এমসিকিউ যখন করবে তখন কিন্তু আমাদের এক্ষেত্রে কি বলবো যে সেটাও কিন্তু আমাদের বলবো হচ্ছে কি যে কি না, মাথায় রাখো বাংলা এবং ইংরেজি। আর একটা কথা প্রত্যেকে আমাকে একটু বলতো, প্রত্যেকে যারা যারা লিখছো তারা তারা প্রত্যেকে সবাই লিখছো তো কথাগুলো, যা যা আমি এখানে পড়াচ্ছি বা লেখাচ্ছি সেগুলো প্রত্যেকে লিখছো তো? দেখো প্রত্যেকে কিন্তু মাস্ট বি লিখবে। যদি তোমরা খাতায় না লেখো তাহলে কিন্তু খাতার পেন বেঁচে যাবে, কোন খাতার পেন বেঁচে যাবে বা সমস্ত কিছু বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আমার প্রশ্নটি যেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কি বলবো আমাদের এখানে না, আমাদের কিন্তু মাথায় থাকবে না। লাস্ট পয়েন্ট যেটা বলছো, লাস্ট পয়েন্ট হচ্ছে গ্রেটার দেন যদি 2 থাকে তবে তাকে আমরা পলিকেন্দ্রিক ক্রোমোজোম বলি। আমাদের যদি গ্রেটার দেন 2 থাকে তবে আমরা তাকে কি বলবো, তবে তাকে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? এইটুকুনি বুঝতে পেরেছো? হয়েছে। এর পরবর্তীতে আমি চলে আসবো কোথায়, এর পরবর্তীতে চলে আসবো হচ্ছে আমার এই সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোম রিগার্ডিং কিছু কিছু টার্মে। তাহলে প্রথম আমাদের যে টার্মটি আছে সেই টার্মটির নামটা কি, সেই টার্মটির নামটাকে বলা হয় হচ্ছে আমার মুখ্য খাঁজ। সেই টার্মটির নামটাকে বলা হয় আমার মুখ্য খাঁজ। ঠিক আছে? মুখ্য খাঁজ। ঠিক আছে। তাহলে দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে অংশে ক্রোমোজোমের বাহু ভাঁজ হয়, কি বললাম কথাটা, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন অংশে যে অংশে আমাদের কি হচ্ছে ক্রোমোজোমের বাহু ভাঁজ হয়। কিসের বাহু ভাঁজ হয়? না ক্রোমোজোমের বাহু আমাদের কি হয়েছে খাঁজ হয়। তাকে কি বলে? তাকে মুখ্য খাঁজ বলা হয়। তাকে কি বলা হয়? তাকে আমাদের মুখ্য খাঁজ বলে। তাহলে মুখ্য খাঁজ কাকে বলে? না আমাদের কি বলবো যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে যে যেভাবে আমাদের বাহু ভাঁজ হয় সেই জিনিসটাকে আমাদের কি বলা হয়, সেই জিনিসটাকে আমাদের বলা হয় মুখ্য খাঁজ বলা হয়। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমাদের যখন মুখ্য খাঁজের কথা আসবে
তখন আমাদের এখান থেকে কি জিনিসটা বলবে আর কি জিনিসটা বলবে না, কি জিনিসটা বলবে কি জিনিসটা বলবে না। এই মুখ্য খাঁজের পরবর্তীতে আমাদের নাম্বার 2 যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে বলা হয় গৌণ খাঁজ। গৌণ খাঁজ কি না, গৌণ খাঁজ হচ্ছে আমাদের কোনো ক্রোমোজোম, আমাদের কি বলবো, আমাদের কোনো ক্রোমোজোমে, আমাদের মুখ্য খাঁজ ছাড়াও কোনো ক্রোমোজোমে, আমাদের এখান থেকে কি বলবো, মুখ্য খাঁজ ছাড়াও আমাদের কি হয়, ক্রোমোজোমের প্রান্তের দিকে, কিসের দিকে বলো এক্ষেত্রে, এক্ষেত্রে বলবো হচ্ছে আমাদের ক্রোমোজোমের প্রান্তের দিকে, ক্রোমোজোমের প্রান্তের দিকে আমাদের কি হয়েছে, এক বা একাধিক খাঁজ দেখা যায়, এক বা একাধিক আমাদের কি হয়েছে, খাঁজ দেখা যায়, খাঁজ দেখা যায়, তাকে কি বলে, তাকে আমাদের গৌণ খাঁজ বলে, তাকে আমাদের কি বলে, তাকে আমাদের গৌণ খাঁজ বলে। তাহলে আমাদের গৌণ খাঁজ কাকে বলে, না গৌণ খাঁজ বলে হচ্ছে কিরকম, না গৌণ খাঁজ বলে হচ্ছে যে আমাদের যে মুখ্য খাঁজ আছে সেই মুখ্য খাঁজ ছাড়াও আমাদের যে খাঁজগুলি আছে সেই খাঁজগুলিকে আমাদের কি বলা হয়, সেই খাঁজগুলিকে আমাদের বলা হয় গৌণ খাঁজ বলা হয়। সেই খাঁজগুলি ছাড়াও আমাদের যে জিনিসটি আছে তাকে কি বলা হয়, গৌণ খাঁজ বলা হয়। এই গৌণ খাঁজের কাজ কি, এর যদি আমি কাজকে দেখেছি, এর কাজ হলো নিউক্লিয় ওলাস গঠন করা। এর কাজ কি, এর কাজ হলো আমাদের নিউক্লিয় ওলাস গঠন করা, ঠিক আছে। আর যদি আমি বলেছি কি এর কাজের পরবর্তীতে কি বলবো, আমার এখান থেকে এই কাজের পরবর্তীতে আমার এর অপর নাম কি বা অ্যানাদার নেম কি, তাহলে এখানে মাথায় রাখবে কি, তাহলে এখানে মাথায় রাখবে হচ্ছে এর অপর নাম হলো নিউক্লিয়ার অর্গানাইজার, নিউক্লিয়ার অর্গানাইজার, ঠিক আছে। তার মানে আমাদের এখানে কি জিনিসটা গেল, আমাদের এখানে জিনিসটা গেল হচ্ছে কি, কি আমাদের আমাদের এখানে যে জিনিসটা গেল সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলছে বলো, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের নিউক্লিয়ার অর্গানাইজার। কি বললাম কথা, নিউক্লিয়ার অর্গানাইজার। ক্লিয়ার না, ক্লিয়ার না এখান থেকে, হয়েছে। এইবার যদি আমি বলেছি যে নিউক্লিয়ার অর্গানাইজারের কথা যদি আমার এসেছে এখানে, তাহলে এখানে কি পাবো আর কি পাবো না, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমাদের পরবর্তীতে যে জিনিসটা থাকে তার নামকে কি বলা হয়, তার নামকে বলা হয় আমাদের স্যাটেলাইট। তার নামকে কি বলা হয়, তার নামকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট কি জিনিস, না কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে, তার মানে আমার এখান থেকে কি বলবো এখানে, না কোনো ক্রোমোজোমে, কোনো ক্রোমোজোমে আমাদের এক্ষেত্রে কি বলবো, না আমাদের গৌণ খাঁজের শেষে, আমাদের গৌণ খাঁজের শেষে কি হয়েছে, ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। তাহলে আমাদের কি দেখা যায়, ছোট আমাদের গোলাকার, ছোট আমাদের গোলাকার বা দণ্ডাকার, দণ্ডাকার অংশ দেখা যায়, তাকে আমাদের কি বলে, অংশ অংশ দেখা যায়, তাকে কি বলে, তাকে স্যাটেলাইট বলে, তাকে কি বলে, তাকে আমাদের স্যাটেলাইট বলে, ঠিক আছে। তাহলে আমাদের যদি স্যাটেলাইটের কথা এসেছে, স্যাটেলাইট কাকে বলে, না কোনো আমাদের যে ক্রোমোজোমে গৌণ খাঁজের শেষে ছোট গোলাকার অংশ দেখা যায় তাকে আমাদের কি বলে, স্যাটেলাইট বলে। প্রত্যেকটা ক্রোমোজোমে এই যে স্যাটেলাইট থাকবে এমনটি কোথাও লেখা নেই, প্রত্যেকটি ক্রোমোজোমে যে আমাদের স্যাটেলাইট থাকবে এমনটি কোথাও লেখা নেই। আমাদের কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকতেও পারে, কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট নাও থাকতে পারে। শুধু এই ক্ষেত্রে মনে রাখবে, একটা স্টার দিয়ে লিখে রাখো যে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। আমাদের এক্ষেত্রে কি বলবো, আমাদের স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম আছে এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমাদের কি বলে,
স্যাট ক্রোমোজোম, আমাদের কি বলে স্যাট ক্রোমোজোম বলে। তাহলে আমাদের কাকে স্যাট ক্রোমোজোম বলে? আমাদের যে স্যাটেলাইট যুক্ত যে ক্রোমোজোম আছে, এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমাদের স্যাট ক্রোমোজোম বলে। ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? হয়েছে? তাহলে আমাদের এখান থেকে কি গেল, স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমাদের স্যাট ক্রোমোজোম বলছে। ওকে, এইবার আমাদের এখান থেকে কি হয়েছে, এটা ছাড়া আর কি জিনিস থাকে, সেই জিনিসটার নামটাকে বলা হয় কি, আমাদের কাইনেটোকোর বলা হয়। কাইনেটোকোর জিনিসটার নামটা কি, মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমিয়ারের ও সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিন চারিদিকে অবস্থিত প্রোটিনযুক্ত চাকতির মতো অংশকে কি বলা হয়, কাইনেটোকোর বলা হয়। তাহলে কি বলবো আমার এখানে, যে মুখ্য খাঁজ অংশে, আমাদের এখান থেকে কি বলবো, মুখ্য খাঁজ অংশে আমাদের এক্ষেত্রে কি বলবো, সেন্ট্রোমেরিক, সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে অবস্থিত। সেন্ট্রোমেরিক কোন কি দিকে অবস্থিত, সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে অবস্থিত। সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে অবস্থিত, চারিদিকে অবস্থিত আমাদের এখানে কি বলবো, প্রোটিনযুক্ত চাকতির আবরণকে আমাদের এখান থেকে কি বলবো, প্রোটিনযুক্ত কিসের আবরণকে, প্রোটিনযুক্ত আমাদের যে চাকতির আবরণ আছে, এই আবরণকে কি বলে না, আবরণকে আমাদের কি বলা হয় বলো, কাইনেটোকোর বলে। এই আবরণকে কি বলে, আবরণকে আমাদের কাইনেটোকোর বলে। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রোটিনযুক্ত আবরণকে আমাদের কি বলে বলো, প্রোটিনযুক্ত আবরণকে আমাদের কাইনেটোকোর বলা হয়। ক্লিয়ার? আগে উত্তর দাও। হয়েছে, তার মানে এই পার্টটা গেল। এইবার আমি যদি ক্রোমোজোমকে দেখেছি, এই ক্রোমোজোম আমাদের কি কি নিয়ে গঠিত মেনলি, আমাদের এই ক্রোমোজোম মেনলি দুটো জিনিস নিয়ে গঠিত। একটা জিনিসের নামটাকে কি বলা হয়, একটা জিনিসের নামটাকে বলা হয় হচ্ছে আমার নিউক্লিক অ্যাসিড বলা হয়। আর একটা যে জিনিস আছে তার নামটাকে কি বলা হয়, তার নামটাকে প্রোটিন বলা হয়। একটা জিনিসের নামটাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়, আর একটা যে জিনিস আছে তার নামটাকে প্রোটিন বলা হয়। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে মাথায় রাখবে কি, যে একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটার নামটাকে বলা হয় ডিএনএ, আর একটার নামটাকে বলা হয় আরএনএ। কি বললাম কথাটা, যে আমাদের যদি বলা হয়েছে নিউক্লিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটার নামটাকে বলা হচ্ছে ডিএনএ, আর একটার নামটাকে বলা হচ্ছে আমার আরএনএ। প্রোটিনের ক্ষেত্রে আমাদের দু রকমের ভাগ হয়, এক নম্বরের নামটাকে বলা হচ্ছে আমার হিস্টোন প্রোটিন, আর একটার নামটাকে বলা হচ্ছে আমার অহিস্টোন প্রোটিন। কি বললাম কথাটা, এক নম্বরের নামটাকে বলা হচ্ছে আমার হিস্টোন প্রোটিন, আর একটা যে জিনিস আছে তার নামটাকে বলা হচ্ছে আমার অহিস্টোন প্রোটিন। ক্লিয়ার না? ক্লিয়ার না? মাথায় রাখবে যে আমাদের এই যে ডিএনএ প্লাস আমাদের যে হিস্টোন প্রোটিন, এই দুটো মিলিয়ে আমাদের কি হচ্ছে, 90% ক্রোমোজোম তৈরি হচ্ছে। কি বললাম কথাটা, আমাদের যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এই দুটো মিলিয়ে আমাদের কি তৈরি হচ্ছে, এই দুটো মিলিয়ে আমাদের 90% তৈরি হচ্ছে। এবং এর যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে 1:1। এর যে অনুপাত, এই অনুপাতটা কত, এই অনুপাতটা হচ্ছে আমাদের 1:1। ঠিক আছে, আর একটা যে কথাতে আছে সেই কথাটি কি, আমাদের যদি আরএনএ কে দেখেছি প্লাস আমাদের অহিস্টোন প্রোটিনের কথাকে আমি দেখেছি, তাহলে সেটা কত পার্সেন্ট আছে, সেটি হচ্ছে আমাদের 10%। তার মানে মেনলি আমাদের লায়ন পোরশন যেটা আছে, সেটা আমাদের কি আছে বলো, মেনলি আমাদের লায়ন্স পোরশন যেটা আছে সেটি হচ্ছে আমাদের বলবো কি, যে 90% আছে। কত পার্সেন্ট আছে বলো, 90% আছে। আর এদিকে হচ্ছে সেটি আমাদের 1:1 অনুপাতে আছে।
কত ইস্টু কত অনুপাতে আছে বলো? 1:1 অনুপাতে আছে। আর একটা কথা আমি বলবো কি, যে আমাদের যদি এখানে বলা হয়েছে RNA ইস্টু 1+1:14, এটা আমাদের কম পরিমাণ, এটি হচ্ছে 10% আছে। ওকে, তাহলে চলো কিছু কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে জন্য আজকে এনেছি, সেই কোশ্চেন অ্যান্সার গুলো পড়ি। তার আগে তোমরা আমাকে বলো যে যেটুকুনি যা পড়ানো হলো, এটুকুনি সমস্ত কিছু ক্লিয়ার না ক্লিয়ার না? আমাকে বলো। বলো ক্লিয়ার। চলো তাহলে এবার তোমাদের জন্য কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আনছি, সেই কোশ্চেন অ্যান্সার গুলো প্রত্যেকে সলভ করবে। তাহলে দেখো আমি তোমাদের কাছে একটু যাচ্ছি, একটু দাঁড়াও, ওয়েট করো। আমি যেমনটি তোমাদেরকে কথা বলেছিলাম যে কোশ্চেন অ্যান্সার বাংলা ইংরেজি থাকবে, দেখো তেমনই কোশ্চেন অ্যান্সার বাংলা ইংরেজিতে আছে। কোশ্চেন অ্যান্সার উত্তর দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা, সেই নিয়মটাকে একটু মেনটেন করবে। 1 নম্বর হচ্ছে কি, যে আমার কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে 1-এর A, 2-এর B, 3-এর C, 4-এর D এইভাবে উত্তর দেবে, নাম্বার 1। নাম্বার 2, সেই কোশ্চেন সম্পর্কে তোমরা যদি নিজেদের এন্ড থেকে কোনো অ্যাডিশনাল ডেটা জেনে থাকো, তাহলে সেটাকেও কমেন্টে লিখবে। কথাটি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তাহলে দুটো জিনিস, 1 নম্বর যে আমার 1-এর উত্তরটা কি হবে সেটা দেবে, অবশ্যই জানা থাকলে, না জানা থাকলেও চেষ্টা করবে মাস। আর বাদ বাকি 2 নম্বর যেটা রইলো, সেই জিনিসটা কি রইলো আমার, সেই জিনিসটা হচ্ছে আমার অ্যাডিশনাল যে ডেটা আছে রিগার্ডিং এই কোশ্চেন, সেগুলোকেও তোমরা কমেন্টে লিখবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন কি, হু ডিসকভার দ্য সেল? কে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন? না, আমাদের উত্তর হবে কি অ্যান্টন ভেন লিওনহফ, অপশন বি রবার্ট হুক, অপশন সি ম্যাথিয়াস লাইডেন, অপশন ডি লুটসক ভিটজো। তাহলে আমাদের প্রথম যে সঠিক উত্তর দিয়েছো, প্রথম সঞ্জবাতি সাঞ্জবাতি সান্যাল, সাঞ্জবাতি সান্যাল প্রথম সঠিক উত্তর দিয়েছে। রবার্ট হুক আমাদের কোষ আবিষ্কার করেছিলেন। কোথা, এই যে ইনি কোষ আবিষ্কার করেছিলেন, এটি মৃত কোষ। এটি আমাদের আবিষ্কার করেছিলেন কোথা থেকে? কর্কের ছিপি থেকে। এটি আবিষ্কার করেছিলেন কোথা থেকে? কর্কের ছিপি থেকে। ম্যাথিয়াস লাইডেন এবং সোয়ান, এই দুজন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন? এই দুজন বিজ্ঞানী কোষবাদ বা ইংরেজিতে যাকে তোমরা বলছো সেল থিওরি, এই দুটোকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের কিন্তু অ্যাডিশনাল ডেটাকে জানতে হবে, কারণ একটা কোশ্চেন মানে কোশ্চেন একটা না, 100টা। ঠিক আছে, চলো। দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ ইজ, অর্থাৎ জীবনের গঠন, মৌলিক গঠন ও কার্যকরী একক কি? অপশন এ আমাদের হচ্ছে টিস্যু, অপশন বি আমাদের হচ্ছে অর্গ্যান, অপশন সি আমাদের হচ্ছে কোষ, অপশন ডি আমাদের নিউক্লিয়াস। তাহলে জীবনের মৌলিক গঠনের আমাদের যদি কোশ্চেনের উত্তর দিচ্ছ, প্রথম আমাদের কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে অনুশ্রী মাইতি, হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। এর সঠিক উত্তর দিয়েছে অনুশ্রী মাইতি। অনুশ্রী মাইতি আমাদের সঠিক উত্তর দিয়েছে কে? যে আমাদের কোষ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কোষ হচ্ছে রাইট অ্যান্সার। এই কোষকে যদি আমরা অ্যাড করেছি, তবে আমরা পাবো হচ্ছে কলা। আর কলাকে যদি আমরা অ্যাড করেছি, তবে আমরা পাবো অঙ্গ। এই অঙ্গকে যদি আমরা অ্যাড করেছি, আমরা কোষকে যদি অ্যাড করেছি তাহলে পাবো কলা, কলাকে যদি অ্যাড করেছি তবে পাবো অঙ্গ, এই অঙ্গকে যদি অ্যাড করেছি তবে পাবো তন্ত্র। অর্থাৎ আমার একটা স্টেপ বাই স্টেপ যে রিয়াকশন, সেটা হয়ে গেল। এই যে নিউক্লিয়াস আছে, একে আমাদের বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ সেল, বা ব্রেন অফ সেল বলা হয় কাকে? ব্রেন অফ সেল বলা হয় আমাদের এই জিনিসকে। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 3, হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার? নিম্নলিখিত কোনটি
এককোষী জীব? অপশন এ অ্যামিবা, অপশন বি মানুষ, অপশন সি ডগ বা কুকুর, অপশন ডি মাছ। তাহলে কি উত্তর হবে? 3-এর কোশ্চেনের প্রথম সঠিক উত্তর দিয়েছ আমাদের। কে সঠিক উত্তর দিয়েছ 3-এর কোশ্চেনের প্রথম সঠিক উত্তর? অনুশ্রী মাইতি 3-এর কোশ্চেনের প্রথম সঠিক উত্তর দিয়েছ। অ্যামিবা ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমরা কি জানি অ্যামিবা কি? অ্যামিবা হলো আমাদের একটা এককোষী জীব। অ্যামিবা কি? অ্যামিবা হলো আমাদের একটা এককোষী জীব। ওকে, চলো কোশ্চেন নম্বর 4 কি বলেছে? Which organelle is known as the powerhouse of the cell? কোন অঙ্গাণুকে কোষের শক্তি কেন্দ্র বলা হয়? কোন অঙ্গাণুকে আমাদের কি বলবো? কোষের শক্তি কেন্দ্র বলা হয়। অপশন এ নিউক্লিয়াসকে বলা হয়, অপশন বি মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, অপশন সি রাইবোসোমকে বলা হয়, অপশন ডি আমাদের গলগি বডিকে বলা হয়। ঠিক আছে, তাহলে কোষের শক্তি কেন্দ্র বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কোষের শক্তি কেন্দ্র কাকে বলা হয়? কোষের শক্তি কেন্দ্র বলা হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে কে প্রথম সঠিক উত্তর দিয়েছো? প্রথম সঠিক উত্তর দিয়েছো অর্পিতা দণ্ডবাদ। প্রথম সঠিক উত্তর দিয়েছো। নিউক্লিয়াসকে কি বলা হয়? না আমাদের কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসকে আমাদের কোষের মস্তিষ্ক বলা হয়। রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি করে? আমাদের প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? হয়েছে এখান থেকে। কোশ্চেন নম্বর 5, সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইন? কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? অপশন এ আমাদের এনিমেল সেল অনলি বা শুধুমাত্র প্রাণী কোষে, অপশন বি আমাদের প্লান্ট সেল অনলি শুধুমাত্র উদ্ভিদ কোষে, অপশন সি আমাদের উভয় কোষে, অপশন ডি নান অফ দিস আমাদের কোনোটিই নয়। তার মানে আমাদের এখানে উত্তর হবে কি সি। প্রথম আমাদের সঠিক উত্তর দিয়েছ নন্দিনী সাহা। আমাদের এই কোশ্চেনের প্রথম সঠিক উত্তর দিয়েছ। অর্থাৎ এমন কোন মিলত যেটা দেখা যায় যে উদ্ভিদ কোষে বেশি কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কম কোষ প্রাচীর থাকে। কিন্তু এটা মানে কখনোই এটা নয় যে প্রাণী কোষে কোনোদিন পৃথিবীতে কোষ প্রাচীর থাকেনি বা উদ্ভিদ কোষ মাত্রই কোষ প্রাচীর থাকবে। অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু কোষ প্রাচীর আছে। ওকে, হুইচ অর্গানেল ক্যারিজ আউট দ্য ফটোসিনথেসিস? কোন অঙ্গাণু আলোক সংশ্লেষ সম্পন্ন করে? অপশন এ ক্লোরোপ্লাস্ট, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোজোম, অপশন সি লাইসোজোম। এরপরে বলো, তার মানে আমাদের কোশ্চেন নম্বর 6, কোশ্চেন নম্বর 6 এর সঠিক উত্তর প্রথম দিয়েছ আমাদের অনুশ্রী মাইতি। মাইতি তো দেখি, মাইতি নাকি? হ্যাঁ, অনুশ্রী মাইতি। আমাদের কি হয়েছে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ সম্পন্ন করে। আমাদের ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সালোক সংশ্লেষকে সম্পন্ন করে। লাইসোজোম আমাদের কি নামে পরিচিত? লাইসোজোম হচ্ছে আমাদের আত্মঘাতী থলি, বা ইংরেজিতে যদি বলেছ তাহলে হচ্ছে আমাদের সুসাইড ব্যাগ। সুসাইড ব্যাগ নামে পরিচিত। তার মানে আমাদের কি হয়েছে এখান থেকে বলো? আমাদের আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ নামে পরিচিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়েছে। চলো কোশ্চেন নম্বর 7, দ্য কন্ট্রোল সেন্টার অফ দি সেল ইজ? কোষের নিয়ন্ত্রক কেন্দ্র হলো কোনটি? অপশন এ সাইটোপ্লাজম, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি আমাদের রাইবোজোম, অপশন ডি আমাদের গলগি বডি। ঠিক আছে, তাহলে প্রথম সঠিক উত্তর কে দিয়েছ? প্রথম যে আমাদের সঠিক উত্তর দিয়েছ তার নাম হলো অনুশ্রী মাইতি। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় এবং তার জন্য এটাকে বলা হয় কি কন্ট্রোল সেন্টার অফ দি সেল। অর্থাৎ তোমাকে কন্ট্রোল করে কে? তোমাকে কন্ট্রোল করে হচ্ছে তোমার ব্রেন কন্ট্রোল করে। ওকে, চলো রাইবোসোম আর রেসপন্সিবল ফর? রাইবোসোম কোন কাজের জন্য দায়ী? অপশন এ শ্বসনের জন্য, অপশন বি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের জন্য, অপশন ডি
সি প্রোটিন সিনথেসিসের জন্য, অপশন ডি আমাদের ডাইজেশন বা পরিপাকের জন্য। তাহলে আমাদের কোশ্চেন নম্বর 8 আমাদের প্রথম সঠিক উত্তর কে দিয়েছ? আমাদের শিপ্রা নন্দী প্রথম সঠিক, সরি ভুল বলতে ভুল, রানু ঘোষ প্রথম সঠিক উত্তর দিয়েছে। শিপ্রা নন্দী নয়, রানু ঘোষ প্রথম সঠিক উত্তর দিয়েছে। আমাদের কি বলবো এই ক্ষেত্রে, যে আমাদের প্রোটিন সিনথেসিস। ওকে, তাহলে দেখো এর পরবর্তীতেও তোমাদের কিছু কিছু কোশ্চেন আছে, এবং আমাদের যে কোষ যে আজ থাকলো, এই কোষের মধ্যে কোষ চক্র কি জিনিস, আমাদের কোষ বিভাজন কি জিনিস, তাদের ভাগ কি, ডিটেলস অ্যানালিসিস কি, সমস্ত বা এর পরবর্তীতে আর কি কি কোশ্চেন আছে, সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে আজকে আমি যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করবো। ওকে, একটু ওয়েট করে যাও, একটু ওয়েট করে যাও। স্যার তোমাদের সঙ্গে 2 মিনিট 4 মিনিট। আচ্ছা, তার আগে প্রত্যেকে বলো বুঝতে পেরেছো কি পারোনি, আমাকে বলো টোটালটা। প্রত্যেকে বলো বুঝতে পেরেছো কি পারোনি। ওকে, তাহলে একটু ওয়েট করে যাও। স্যার তোমাদের সঙ্গে 2 মিনিট 4 মিনিট কথা বলবেন, তারপরে তোমরা যে যার মতো লিখে নিতে পারো। ওকে স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে একটু টাইম দাও, আমি জাস্ট লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। আমাকে জাস্ট একটা মিনিট একটু টাইম দাও, একটা মিনিট টাইম দাও, আমি লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। জাস্ট আমাকে একটা মিনিট টাইম দাও, মানে 1 মিনিটও নয়, তারও কম। একটা মিনিট টাইম দাও, তারও কম। দেখো আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ না? মানে গতকাল যারা সিক্রেট কোড শেয়ার করেছিল তারা প্রথম পেজটার সাথে পরিচিত। আমি তোমাদের গ্রুপে একটা লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। এটা আর কিছু না, ফেসবুক পোস্টের লিংক। মানে মানে তোমরা ধরো আমাদের এই যে গ্রুপে এসছো, এটাও কিন্তু ফেসবুকের পোস্ট দেখে তবে গ্রুপে এসছিলে। তো একই রকম ভাবে বিভিন্ন পরীক্ষার আমাদের প্রিপারেশন হয়, তো সেই হিসাবে এই পোস্টগুলো করা রয়েছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি আবারও বলছি, একদম সময় নেবো না, 2 মিনিটের মধ্যে আমি ফিরছি, মানে 28:30 মধ্যে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট করবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আবার বলছি, একদম আমি সময় নেব না, এক্সট্রা কোনো সময় নেব না। কারণ আবারও বলছি যে তোমাদের তোমরা যে আমাদের গ্রুপে এসছিলে, এটা ফেসবুকের কোনো পোস্ট দেখে তবে আমাদের গ্রুপে এসছিলে। তো একই রকম ভাবে মানে আমাদের ফেসবুকে ধরো এই ধরনের বিভিন্ন পোস্ট করা বিভিন্ন এক্সামের জন্য, এটা যেমন ডব্লিউবিপিএসসি বা ডব্লিউবিসিএস এর পোস্ট রয়েছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার, আর কিছুই না। মানে তোমার হাত ধরে ফেসবুকের পোস্ট আর একটু রিচ পাবে। তোমরা সবাই জানো যে ফেসবুকে লাইক বা কমেন্ট হলে তার রিচ বাড়ে, যত লাইক বা যত কমেন্ট হবে তার তত বাড়বে, সেটাই আর কি। এবার আমি একবারও বলছি না যে ভাই শুধু ভালো ভালো লিখে দাও, শুধু ভালো ভালো লেখো, একদম না। আমি ফিডব্যাক বলেছি, বলিনি কখনো ভালো লিখতে। তোমার খারাপ মনে হলে তুমি সেটাই লিখে দাও, তোমার মনে হচ্ছে না ক্লাস আপ টু মার্ক নয়, তুমি সেটাই লিখে দাও যা মনে হচ্ছে। কিন্তু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। 3টে লিঙ্ক রয়েছে, একবার লেখো, একটা দুটো সেন্টেন্স লেখো, সেটাকেই কপি করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করো। আবারও বলছি, মূল উদ্দেশ্য ওই পোস্টগুলোর রিচ বাড়ানো, আর কিচ্ছু না। কারণ আমি একা ওখানে কমেন্ট করে রিচ বাড়াতে পারবো না কখনো, এটা তোমরা জানো। কারণ ফেসবুকে সেটা অর্গানিক হবে না। তো সেই জন্য বলছি, একটু যদি তোমাদের হাত ধরে যদি ওটা রিচ পাই, এটাই মূল উদ্দেশ্য, আর অন্য কোনো কিছু না। জাসমিনারা খাতুন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো জাসমিনারা, যে সেম ফিডব্যাক কপি পেস্ট করে শেয়ার করে দাও, বাকি লিঙ্কগুলোতে কপি পেস্ট করে একটু শেয়ার করে দিও। এটা রিকোয়েস্ট হলো। বাকিদের ক্ষেত্রে বলছি যে একটা দুটো সেন্টেন্সে অ্যাটলিস্ট ফিডব্যাক শেয়ার করো, একবার লেখো,
সেটাকেই কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দেবো। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিঙ্কটা দেওয়া আছে। আবার বলছি, একবার লেখো, সেম লেখাটা তুমি বারবার কপি পেস্ট করে দাও বাকি লিঙ্কগুলোতে। মহুয়া দত্ত, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। সুপ্রিয়া দাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। সুপ্রিয়া, রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। পলাশ দাস, অসংখ্য ধন্যবাদ পলাশ, এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। পলাশ দাস, আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটু রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দিও। আবারও বলছি, মূল উদ্দেশ্য তোমাদের হাত ধরে পোস্টগুলো আর একটু রিচ পাবে, আর অন্য কোনো উদ্দেশ্য নাই এর মধ্যে। শুধু এতটুকু যদি উপকার করে দাও, আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দাও। সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতে শেয়ার করে দাও। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো এই অনুরোধ রাখার জন্য। উর্মি রেজা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। লিমা সরকার, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। তো সবার কাছে রিকোয়েস্ট হলো এটা, যে জাস্ট কপি পেস্ট করে শেয়ার করে দাও। জাস্ট কপি পেস্ট করে শেয়ার করে দাও। শুধু একবার লেখো, একটা দুটো সেন্টেন্স লেখো, সেটাকে কপি পেস্ট করে শেয়ার করে দাও। প্রতিমা বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। সার্জিনা বেগম, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। মীনাক্ষী ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে এত বড় করে লেখার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্কগুলোতেও শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম, তোমরা একটু শেয়ার করে দিও। আমি কোডে চলে গেলাম। যেটা এই জায়গাটা সবার ক্ষেত্রে জানা আছে, এই জায়গাটা তুমি দেখে নিয়েছো অলরেডি। আরো একবার বলছি, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর নেক্সট যেটা বলার, মনে রাখবে যে আগামীকাল হিস্ট্রি ক্লাস রয়েছে। হিস্ট্রি ক্লাস কাদের জন্য? হিস্ট্রি হচ্ছে আপার প্রাইমারি টেট যারা সোশ্যাল সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে, অর্থাৎ আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ বা আর্টস বলে যারা চেনো, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি জায়গাটা, বা সোশ্যাল স্টাডিজ এর মূল সাবজেক্ট বলতে পারো হিস্ট্রি। তো আগামীকাল ঠিক রাত 8টা থেকে থাকবে। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো যেটা বলার, কোডটা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, কোড নিচে রয়েছে সেকেন্ড পেজে। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টে, মানে গতকাল যেটা সিক্রেট কোড ছিল, আজ কিন্তু তা কোনো কাজে লাগবে না। অর্থাৎ গতকালকে সিক্রেট কোড পাঠালে তা তোমার কাছে যাবে না, আজকে যেটা সেটা আগামীকাল কাজে লাগবে না। মানে আজকে যখন আমি শেয়ার করে দিচ্ছি, তারপর ওটা কিন্তু এক্সপায়ার করে যাবে। তো মনে রেখো যে প্রতিদিন সিক্রেট কোড কিন্তু আলাদা থাকবে, আর প্রতিদিনের সিক্রেট কোডের মধ্যে তোমার একটা নিজস্বতা ব্যাপার থাকবে, যেটা তোমার রেগুলার বলা উচিত, বারবার বলা উচিত। আমি তোমাকে দিয়ে একবার লিখিয়ে নিচ্ছি। কোডটা হচ্ছে এটা, মাই ইয়ার 2026। কোড হচ্ছে এটা, মাই ইয়ার 2026, মাই ইয়ার 2026। আর টাইপ করো এই নাম্বারে, গতকাল সেম নাম্বার ছিল, আর এই নাম্বার থেকে তোমাদের গ্রুপে লাস্ট মেসেজ করা হয়েছে। লাস্ট যে মেসেজটা গেছে তোমাদের গ্রুপে, এই নাম্বার থেকে গেছে। শুধুমাত্র এই নাম্বারে টাইপ করে পাঠাও, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। এটা মাথায় রেখো, অন্য কোনো নাম্বারে পাঠালে তোমার কাছে যাবে না। শুধুমাত্র এই নাম্বারে টাইপ করবে। টাইপ করো মাই ইয়ার 2026, অর্থাৎ টোটাল আমাদের 10টা ক্যারেক্টার রয়েছে, লেটার নাম্বার মিলিয়ে, অর্থাৎ টোটাল 10টা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার রয়েছে। টোটাল 10টা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার রয়েছে। শুধু এটুকুকে টাইপ করে পাঠাও, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। কোন রকম ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না, এটা মাথায় রেখে দিও। শুধুমাত্র টাইপ করে পাঠাবে। টাইপ করো মাই ইয়ার 2026, শুধু এটুকু টাইপ করো, পাঠাও 6291515880, 6291515880, কোড মাই ইয়ার 2026। আশা করি আর কারোর কোথাও অসুবিধা নেই, দেখতে বা শেয়ার করতে কারোর কোথাও কোনো অসুবিধা নেই। শুধু টাইপ করো মাই ইয়ার 2026, পাঠিয়ে দাও 6291515880,
6291515080। শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাও, অন্য কোনো কিছু লিখবে না। আর একটু অপেক্ষা করবে, ধৈর্য রাখবে, তোমার কাছে যাবে। আবারও বলছি, আমি দায়বদ্ধ তোমার কাছে, আমি দায়বদ্ধ তোমাদের কাছে। তো এটা মাথায় রেখো, কোনো রকম এক্সট্রা মেসেজ করার বা করার কোনো দরকার নেই, তোমার কাছে যাবেই। সকাল 10টা হতে পারে, 10টার জায়গায় 11টা হতে পারে, 12টা হতে পারে, 1টা হতে পারে, কিন্তু যাবেই তোমার কাছে। রেকর্ড ক্লাস, স্টাডি মেটেরিয়াল দুটোই চলে যাবে। তোমাদের গ্রুপটা দেখো ওপেন আছে, যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো গ্রুপে। আবার ফিডব্যাকটা এই কোড শেয়ার করে দিও না প্লিজ, এটা আশা করি আর বলার দরকার পড়ে না। আর বলছি, একটা দুটো সেন্টেন্সে ভালো একটু ফিডব্যাক শেয়ার করে, গুড ক্লাস, ভালো ক্লাস, নাইস ক্লাস, ফাইন ক্লাস, এটাতে কিছু বোঝা যায় না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে পারো তাহলে একটু ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি সম্ভব হয় একটু ফিডব্যাক শেয়ার। আমি সবাইকে বলছি না ফিডব্যাক শেয়ার করতে, ফিডব্যাক বাধ্যতামূলক না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি মাত্র, বাধ্যতামূলক না, শুধুমাত্র রিকোয়েস্ট করছি। যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আগামীকাল আবার বলছি হিস্ট্রি ক্লাস রয়েছে, সেই একই জিনিস বলার পরও কোডটাকে গ্রুপের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এরা কবে আর মানুষ হবে, এরা কবে মানুষ হবে, এটা কবে আর মানুষ হবে? এরা চাকরি পেয়ে গেলে সমাজের ক্ষতি হয়ে যাবে, যেটা বোঝে না যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এটা আমার মনে ক্লাস 4 পাস যাদের হয়ে গেছে, যে মোটামুটি 12-14 বছর বয়স, তারাও এই কথাটা বোঝে যে এটা এখানে শেয়ার করা যায় না। এই মিনিমাম কাণ্ডজ্ঞানটুকু বাবা কবে হবে, কবে হবে, কবে 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 হবে বাবা, আর কবে হবে? যে সিক্রেট বলছি, ওটা সিক্রেটের বাংলা যদি না জানো লেখো, আমি বলে দিচ্ছি, তাহলে একটু গুগলে সার্চ করো যে সিক্রেটের বাংলা কি, তাও তোমাকে দেখিয়ে দেবে। গোপন ব্যাপারটা বোঝো না, গোপন ব্যাপারটা, তোমারও কিছু গোপন জিনিস থাকে তো, সবার সঙ্গে বিলিয়ে দাও। গ্রুপটা তো ওপেন টু অল বাবা, গোপন কথাটাও বোঝো না, কালকে থেকে সিক্রেট বাদ দিয়ে গোপন লিখে দেবো, গোপন কোড, তাহলে হবে তো? কি অবস্থা যে এটা বারবার বলার পরও গ্রুপে শেয়ার করে দিচ্ছে, কবে আর বুঝবে সোনামানিক? আমাকে ডিলিট করতে হচ্ছে মেসেজটা। যাই হোক, আর নেক্সট যেটা বলার যে আগামীকাল তো বলে দিলাম হিস্ট্রি ক্লাস থাকবে। মূলত টার্গেটে এক্সাম হচ্ছে তোমার আপার প্রাইমারিটের যারা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আবারও বলছি, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, এর মধ্যে হিন্দি গ্রামারও থাকবে। কারণ অনেকে আছে যারা ঝাড়খণ্ড স্টেট বা অন্যান্য স্টেটের পরীক্ষা দেয়, ইভেন বিভিন্ন সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয়, এনবিএস, কেবিএস, ইএমআরএস, DSSB, রেল স্কুল, আমি গতকাল এগুলো লিখেছিলাম। তো সেগুলো তোমাদের পুরোপুরি কভার হয়ে যাবে, সেগুলো তোমাদের পুরোপুরি কভার হয়ে যাবে। আর নেক্সট যেটা আমি 2-4টে কথা বলতে চাই, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স সেই রকম না যে আমাকে পারমিশন দিচ্ছ যে হ্যাঁ নতুন কিছু শেয়ার করে, সেরকম খুব একটা পারমিশন দিচ্ছ না, তোমাদের অ্যাটেন্ডেন্স বলে দিচ্ছি। তো আমি ওগুলোতে যাচ্ছি না, জাস্ট 2-3-4টে পয়েন্ট বলছি। আবারও বলছি, একটু মাথায় রেখে দিও, অ্যাপ্লাই করলে গ্যারান্টি দিচ্ছি তোমার ক্ষতি হবে না। এই গ্যারান্টি আছে যে কোনো ক্ষতি হবে না, কি উপকার হবে না হবে আমি দাবি করছি না, কোনো প্রাপ্তি আমার চাই না, কোনো প্রাপ্তি চাই না, শুধু অ্যাপ্লাই করলে বলতে পারি তোমার ক্ষতি হবে না। ফার্স্ট, যে কোনো অবস্থাতে নিজের দুর্বলতা অপরের কাছে স্বীকার করো না। মানে আমি একদম খুব ছোট্ট করে বলতে পারি, স্যার আমি অঙ্কে দুর্বল, স্যার আমি ইংলিশে দুর্বল, এগুলোও বলো না। জেনে রেখো, এটার অন্য কোনো আলাদা ক্যাটাগরি নেই যে স্যার আমি অঙ্কে দুর্বল তার জন্য আলাদা কাট অফ আসবে, আমি ইংলিশে দুর্বল তার জন্য আলাদা কাট অফ আসবে, স্যার আমি গরিব তার জন্য আলাদা কাট অফ আসবে, স্যার আমি তোমার আমার ছোটবেলায় স্যার বাবা মারা গেছে তার জন্য আলাদা ক্যাটাগরি, স্যার আমার 2 ছেলে মেয়ে ভরা সংসার তার জন্য আলাদা আছে নাকি? এরকম কাট অফ হয় নাকি? কাট অফ হয় SC ST OBC জেনারেলে, ব্যাস গল্প শেষ। তোমার ওই গল্প শোনার জন্য কেউ বসে নেই। আবারও বলছি, তুমি গরিব ওটা একটা ফালতু গল্প, তোমার ছোটবেলা থেকে বাবা মারা গেছে, ওটা তোমার কাছে ছোট্ট, মানে তোমার কাছে খুব ইমোশন রয়েছে, বাকি জগতের কাছে ওটা ফালতু গল্প। আবারও বলছি, কথা শুনতে খারাপ লাগতে পারে, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, স্যার আপনি এইভাবে কথা বলছেন, একটা এত বড় ইমোশনকে আপনি এইভাবে করেছেন না। আবারও বলছি, তোমার কাছে ওটা ইমোশন, ওই ইমোশনটাকে নিজের কাছেই রাখো, বাইরে প্রকাশ করো না, ওটাকে চটকে খিচুড়ি বানিয়ে দেবে, কোনোভাবে প্রকাশ করো না। আমি তোমাকে ছোট্ট এক্সাম্পল দিতে পারি যে আমরা প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেকের চাকরি দরকার,
যে ধরো আমরা 100 জন লাইনে দাঁড়িয়ে রয়েছি, 20টা সিট রয়েছে বসার, 100 জন লাইনে দাঁড়িয়ে রয়েছি, আমি 100তম ব্যক্তি, তুমি আমার আগে 99তম ব্যক্তি। তো তুমি যদি আমাকে বলো স্যার আমার বগলে ফোড়া হয়েছে, তাহলে আমার পরের কাজটা কি হবে জানো? তোমার ওই বগলের মধ্যে ফোড়ার মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে এরকম নেড়ে চেড়ে দেওয়ার। মানে তোমার কনসেন্ট্রেশন কোথায় ছিল? লাইনে, যে আমাকে একটা চেয়ার নিতে হবে, সেই কনসেন্ট্রেশন কোথায় চলে গেল? পুরো বগলের নিচে চলে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো। আবারও বলছি, তুমি তোমার দুর্বলতা স্বীকার করে দিলে তুমি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তুমি অঙ্কে দুর্বল, ট্রাই করো, সেটাকে সময় দাও। এর অন্য কোনো বিকল্প এ নেই যে কোনো মন্ত্র দিয়ে করে দেবে, কোনো ঝাড়ফুঁক টুকটাক, কোনো মেডিসিন বা কোনো বাবা, কোনো বদ্যি ডাক্তার, কেউ কিচ্ছু করতে পারবে না। এক এবং একমাত্র উপায়, সময় দাও। যে সাবজেক্টে তুমি দুর্বল সেখানে প্রতিদিন 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা সময় দাও। আগামী 3 সপ্তাহ টানায় করো, আগামী 3 সপ্তাহ টানা সেই সাবজেক্ট সময় দাও। দেখো তোমার ওই নেগেটিভ থেকে 0-তে চলে আসবে। 3 সপ্তাহ আমি বলবো না তুমি অঙ্ক একেবারে মাস্টার তৈরি যাবে, একদম হবে না, কিন্তু যে নেগেটিভে ছিলে এটা ব্যালেন্স হয়ে যাবে, 0-তে চলে আসবে। মানে সেই ভয়টা আর লাগছে না, কিন্তু তুমি স্ট্রং নও, ভয়টা আর লাগছে না। আগামী 3 মাস সময় দাও এটা। আবারও বলছি, তুমি অঙ্কে টিউশন দিতে পারবে, তুমি অঙ্কে টিউশন দিতে পারবে। তাই দ্বিতীয়বার ভুলেও এই কথাগুলো বলবে না। নাম্বার 1, আশা করি বোঝাতে পারলাম। অ্যাপ্লাই করলে তোমার জন্য মঙ্গল, আর এটা অ্যাপ্লাই না করলে, বুঝতে না পারলে তোমার কম্পিটিটরের জন্য মঙ্গল। দেখে নাও তুমি মঙ্গল কার জন্য করবে। 2 নম্বর পয়েন্ট, তোমার পরিচয় যাই হোক না কেন, তোমার পরিচয় যাই হোক না কেন, যদি ঠিক করে নিয়েছো আমি ব্যাট হাতে মাঠে নামবো, তাহলে তোমার পরিচয় একজন ব্যাটসম্যান। আরো একবার রিপিট করছি, তোমার পরিচয় যাই হোক না কেন, ব্যাট হাতে যদি মাঠে নেমেছো তাহলে তুমি একজন ব্যাটসম্যান। তখন আর ওই পুরনো পরিচয় ভুলে যাও। বোলার কে রয়েছে, ফিল্ডিং কেমন সাজিয়েছে, অডিয়েন্স কেমন, পিচ কেমন, ওয়েদার কেমন, আম্পায়ার কেমন, কিচ্ছু মনে রেখো না। তোমার পুরো কনসেন্ট্রেশন রাখো তোমার পারফরমেন্সের উপর, তোমার ব্যাটিং এর উপর। বোলার কে, কে ফিল্ডার কেমন সাজিয়েছে, উইকেট কিপার কেমন, আম্পায়ার কেমন, ওয়েদার কেমন, পিচ কেমন, কিচ্ছু দেখতে যাও না, কারণ ওটা তোমার উপর ম্যাটার করে না। তুমি চাইলে ফিল্ডিং সাজাতে পারবে না, তুমি চাইলে বোলার পাল্টাতে পারবে না, তুমি চাইলে আম্পায়ার পাল্টাতে পারবে না, তুমি চাইলে এই মাঠ বাদ দিয়ে অন্য কোনো পিচে খেলতে পারবে না। তাই সেগুলোতে কোনো কিছু করো না, এগুলোর সাথে, বুঝতে পারছো, কম্পেয়ার করে। কারণ তুমি সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছ, স্যার কবে নোটিফিকেশন বেরোবে, স্যার আপার প্রাইমারি ডেট আগে হবে না প্রাইমারি ডেট আগে হবে, স্যার আপার প্রাইমারি ডেটে কি সাবজেক্ট আসবে। আচ্ছা ধরে নিলাম সব সত্যি, সব সত্যি ধরে নিলাম, তাহলে সবার জন্য মানে এমন নয় যে বাকিরা ওই 150 নম্বরের আপার প্রাইমারি ডেট দেবে, তোমার জন্য শুধু সাবজেক্ট এক্সট্রা, তা নয়। তাহলে আবারও বলছি, যা তোমার হাতের মুঠোর মধ্যে নেই তাকে নিয়ে ভাবতে যেও না, বরং তোমার পারফরমেন্সে কনসেন্ট্রেট করো। জেনে রেখো যে 1 ওভার মেডেন যাক, 2 ওভার, 4 ওভার, 10 ওভার মেডেন যাক, 10 ওভার 60 বলে মাত্র ধরো তোমার রান হচ্ছে 6। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ইনিশিয়াল স্টেজ আমাদের সবসময় যেন খুব স্লো যায়। ভেবে দেখো একবার, অ ক খ 1 2 3 4 এবিসিডি শিখতে কত মাস সময় লেগেছিল, মাস পেরিয়ে বছর হয়ে গেছিল, তাই তো? তারপরে ভাবো সেই অ ক খ এবিসিডি 1 2 3 4 দিয়ে সেন্টেন্স তৈরি করতে কদিন সময় লেগেছে। সেখান থেকে আজ তুমি গড় গড় করে বলে দিতে পারো, পড়ে দিতে পারো। তাই আবারও বলছি, ইনিশিয়াল স্টেজ খুব টাফ হয়। আমি একটু আগেও বললাম, অঙ্কে তুমি দুর্বল, 3 সপ্তাহ, আগামী 3 সপ্তাহ প্রত্যেক দিন 1.5 থেকে 2 ঘন্টা সময় দাও, প্রতিদিন অঙ্ক নিয়ে বসো। তুমি 3 সপ্তাহ পর এই নেগেটিভ জায়গা কাটিয়ে 0-তে পৌঁছে যাবে। বোঝো তো এই জায়গাটা, নেগেটিভ থেকে 0 তারপরে পজিটিভ, এই 0-তে পৌঁছে যাবে। মানে তুমি এমন নয় যে তুমি স্ট্রং হয়ে গেছো, আর এমন নয় যে আর সেই ভয় লাগছে, ভয়ের জায়গাটা কেটে গেছে। তো আবারও বলছি, ক্রিজে পড়ে থাকতে পারলে রান আসবেই। হোক না 10 ওভার মেডেন গেছে, 20 ওভার মেডেন গেছে, তারপরে দেখবে রান পুষিয়ে যাচ্ছে। একবার টিকে দাও না, একবার ক্রিজে টিকে যাও, রান আসবে, রান আসবে। কিন্তু উইকেট পড়ে গেলে, তুমি যদি পড়ে যাও, আউট হয়ে যাও, তাহলে তো হয়ে গেল, ওখান থেকে ব্যাক টু প্যাভিলিয়ন, আর মুখ দেখতে হলো না। আবারও বলছি, যতক্ষণ রয়েছ ট্রাই করে যাও, একটা নির্দিষ্ট সময় দাও, এইগুলোকে করো না। যারা বেশিরভাগ ক্ষেত্রে
নোটিফিকেশন বেরোচ্ছে, ফর্ম ফিল আপ করছে, তারপরে পড়তে বসছে। জেনে রেখো, বাজার চলতি বই, চটি বই, পাঁচালি বই পড়ে আর যাই হোক সরকারি চাকরি পাবে না। এটা 2026 সাল, সরকারি চাকরি ওইভাবে পাওয়া যায় না। এখন কিন্তু তোমাকে একটু ঝাঁকিয়ে বাজিয়ে নাড়িয়ে দেখে নেবে যে তুমি আদৌ সুর তাল ছন্দে নাচতে পারছো কিনা। আদারওয়াইজ টাটাস এন্ড বাই বাই। জেনে রেখো, ক্যান্ডিডেটের অভাব নেই। আমি গতকালও বলেছিলাম, কোয়ালিফিকেশন যদি কালকে কমিশন বলে না যে ঠিক আছে মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েশন, ডিএড, বিএলএড বয়স এ তো রয়েছে, তার সঙ্গে যদি বলে টুকটুকে ফর্সা ছেলে দরকার, চোখে যেন পাওয়ার না থাকে, নাকটা টিকালো হতে হবে, দাঁতগুলো পুরো বাঁধানো, একদম ঝরঝরে হতে হবে, চুল হেভি থাকতে হবে, হেভি মাসল থাকতে হবে। আবারও বলছি, ওরকম 10,000 বললে 10,000 ছেলে মেয়ে চলে আসবে, 20,000 বললে 20,000 ছেলে মেয়ে চলে আসবে। তুমি স্পেশাল নও, তুমি স্পেশাল নও। তাই নিজেকে যেখানে যা দুর্বলতা রয়েছে ঠিক করো। তৃতীয় পয়েন্ট, এটা দিয়ে শেষ করব আজকে। নেক্সট যেটা বলার, যে আবারও বলছি যে তোমাকে এই রাস্তা তোমার জন্য নির্ধারিত, কেউ তোমার হয়ে কিচ্ছু করে দিতে পারবে না, শুধু পেছন দিকে তোমাকে উৎসাহ দিতে পারে। জেনে রেখো, তোমার পেছনে যদি এমন কাউকে পাও তাহলে তুমি খুব ভাগ্যবান। আমি গতকাল বলেছিলাম বড় লোকের 3টে ডেফিনেশন হয়, তার মধ্যে একটা বলেছিলাম সময় রেসপেক্টে বয়স, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টে তোমার বয়স যদি 21 থেকে 25-এর মধ্যে হয় তাহলে তুমি বড় লোকের ফার্স্ট ক্রাইটেরিয়া কভার করলে। আমি বড় লোকের আরো দুটো ক্রাইটেরিয়া রয়েছে, আলাদা করে বলবো। নেক্সট যেটা বলতে চাইছি, যে এই যে রাস্তা নির্ধারিত এটা তোমার, এখানে একই রকম ভাবে আমি বলবো ভাগ্যবান তারা, এরও 3টে কন্ডিশন হয়। তার ফার্স্ট কন্ডিশন বলে রাখছি, ফার্স্ট কন্ডিশন যে ভাগ্যবান যারা, তাদের যদি পেছনে এমন কোনো সাপোর্ট থাকে যে এরকম যে বলতে পারে দৌড়া, পড়ে গেলে আমি আছি, নখ উল্টে গেলে আমি আছি, আমি ওষুধ লাগিয়ে দেবো, তুই দৌড়া, দৌড়ানো থামবি না, হাঁটুর ছাল উঠে গেলে আমি আছি, ন্যাকড়া আমি জড়িয়ে দেবো, তুই দৌড়া। তাহলে জেনে রেখো, তুমি সেই ভাগ্যবানের দলের একজন। ভাগ্যবান আমি আরো মানে এই ডেফিনেশন আরো দুটো পয়েন্ট বলবো, টোটাল 3টে পয়েন্ট, যার একটা বললাম। তো আবার বলছি, এরকম পেছনে সাপোর্টে যদি কেউ থাকে, সেটা ফ্যামিলি হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, ইভেন কোনো টিচার বা অন্য কোনো শুভাকাঙ্ক্ষী হতে পারে, তাহলে তুমি নো ডাউট ভাগ্যবানের ফার্স্ট ক্রাইটেরিয়া কভার করলে। তো নেক্সট যেটা বলার, যে দৌড়াতে তোমাকে হবে, এর জার্নি তোমার। যদি মনে হচ্ছে সিচুয়েশন খুব বাজে, পায়ে খুব ব্যথা, কোমরে খুব ব্যথা, তাহলে হাঁটো। যদি মনে হচ্ছে তাও হচ্ছে না, সিচুয়েশন খুব বাজে, আউট অফ কন্ট্রোল, তাহলে বলবো হামাগুড়ি দাও। যদি মনে হচ্ছে না তাও হচ্ছে না, পরিস্থিতি খুব বাজে, খুব ভয়ানক, পেছন দিক থেকে 4 জন আমাকে টানছে, তাহলে বললো ক্রল করো, বুকে হেঁটে চলো, বুকে ঘুষে ঘুষে চলো। যদি মনে হচ্ছে তাও হচ্ছে না, পরিস্থিতি আরো ভয়ানক, এক পায়ে করছো 4 পা পিছিয়ে যাচ্ছ, আমি বলবো জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়ো, জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়ো। থেমে গেলেই তুমি মৃত, থেমে গেলেই তুমি মৃত। তোমার যারা আশেপাশে সারাউন্ডিংস রয়েছে, যারা আজ তোমার অস্তিত্ব অনুভব করে, তুমি থেমে গেলে তারা তোমার অস্তিত্ব অস্বীকার করবে। নাম মনে থাকবে তো সারনেম মনে থাকবে না। আবারও বলছি, নাম মনে থাকবে তো সারনেম মনে থাকবে না। 1 সপ্তাহ পর অমুকের ছেলে মনে থাকবে, নাম মনে থাকবে না। আবারও বলছি, জার্নি তোমার, ওঠো, শুরু করো। পঞ্জিকা দেখার দরকার নেই যে সামনে তোমার মাঘী পূর্ণিমা আসছে, কি সামনে শ্রী পঞ্চমী তিথি আসছে, এই সময় একেবারে মানে একটা তিলক লাগিয়ে হেভি ছুটবে না। আজ থেকে শুরু করো, প্রতিদিন। তুমি জেনে রেখো, একদিনে তুমি বিরাট কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিন্তু আজকে এতটুকু করো, এতটুকু যা তুমি অস্তিত্ব দেখতে পাবে না। আজকে কি করলে তুমি ফিল করতে পারবে না, দেখতে পাবে না। এই প্রত্যেক দিনের এতটুকু, আমি যদি বলি এটা 2 সেন্টিমিটার, 7 দিন জোগাড় করলে এটা 14 সেন্টিমিটার দাঁড়াবে, 1 মাসে হলে 60 সেন্টিমিটার দাঁড়িয়ে যাবে, মানে মোটামুটি এতটা, 30 সেন্টিমিটার, মোটামুটি এতটা, এতটা, এতটা। আবারও বলছি, তুমি দেখতে পাবে, তখন ফিল করতে পারবে। একদিনে কিচ্ছু পাল্টাতে যাও না, একদিনে কিচ্ছু পারবে না, একদিনে কিচ্ছু পরিবর্তন করতে পারবে না। শুধু দেখো আজকের দিনটা পুরোপুরি নিংড়াতে পেরেছো কিনা, ভেবে দেখো একবার। আজকের দিনে আমরা প্রায় 85% কভার করে ফেলেছি, কারো ক্ষেত্রে 95% কভার হয়ে গেছে। এখনো দেখো, পুরো নিংড়ে নাও। আজকের দিন শেষ হয়ে গেলে
আর আসবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যতে বাঁচি, সবাই কালকের দিনের জন্য বাঁচি, কালকে কি হবে, নেক্সট ইয়ারে কি হবে, অগাস্টে কি হবে, কিন্তু বর্তমানে বাঁচি না। আর কিছু আছে অতীত, ওটা হয়ে গেছিল, ওটা না হলে ভালো হতো। আমার যদি মাধ্যমিকের রেজাল্ট এরকম হতো না, তাহলে দেখতাম ফাটিয়ে দিতাম, ইস আমি যদি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তাম না, তাহলে আমি দেখিয়ে দিতাম। যা হওয়ার না তাতে করো না, না অতীত না ভবিষ্যৎ। টার্গেট ফিক্স রাখো, তোমার একটা মিশন ভিশন রাখো, কিন্তু ভবিষ্যতে বেচো না, ভবিষ্যতে বেচো। শুধু বর্তমান থেকে তোমার এক্সপিরিয়েন্সটা নাও, বাকি পুরোটা ওই আখের ছিবড়ার মতো ফেলে দাও, আর কোনো কাজে লাগবে, শুধু এক্সপিরিয়েন্সটা নাও। কোথায় ভুল করেছিলে, কোথায় ভুল করেছিলে, তার মধ্যে এবি টেস্ট করো। এবি টেস্ট বোঝো? এবি টেস্ট বোঝো? মানে এটা আর এটা, এটার মধ্যে কোনটা বেটার, টেস্ট করো প্রতিদিন, এক্সপেরিমেন্ট করো, এটার মধ্যে কোন দুটো বেটার, এটা ভালো রেজাল্ট দিচ্ছে, এটাকে বাদ দিয়ে দাও। কিন্তু একাধিক নিতে যেও না। ইউটিউবে ধরো তুমি ক্লাস দেখছো, ইউটিউবে তুমি রেগুলার ইউটিউবে ফলো করো, ধরো তুমি ম্যাথের দুজন ফ্যাকাল্টিকে ফলো করো, ঠিক আছে, এই পর্যন্ত ম্যাক্সিমাম। কালকে তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে, তাহলে আগের দুজনের থেকে একজনকে বসিয়ে দাও। কখনোই যেন দুইয়ের বেশি না হয়, তোমার কাছে অপশন যেন কখনো দুইয়ের বেশি না হয়, তাহলে কনফিউশন বাড়বে, তাহলেই কনফিউশন বাড়বে। ভেবে দেখো একবার, তুমি শার্ট কিনতে যাও, এটা ইয়েস নো তো আমাকে জানিও, শার্ট কিনতে যাও, একসঙ্গে যদি 10-15টা জামা বের করে দেয়, কালার বের করে দেয়, কনফিউশন তৈরি হয় তো, ইয়েস অর নো। তুমি শার্ট কিনতে গেছো, পুজোতে তোমার শার্ট দেবে কেউ, তোমার রিলেটিভ, তোমার কোনো একজন কাছের লোক, তুমি দোকানে গেছো, তোমার একবারে 15খানা শার্ট বের করে দিয়েছে, কনফিউশন আরো বেড়ে যায়। কিন্তু ওটা যদি এরকম হতো যে তুমি মাত্র দুটোর মধ্যে দেখছো, তাহলে তোমার এই সাকসেস রেট অনেক বাড়বে, অনেক বাড়বে। তা সবসময় দুইয়ের মধ্যে, এ বি টেস্ট, ওই জন্য বলছি, এ বি সি বলছি না, এ বি টেস্ট, হয় এ নইলে বি, দুটোর মধ্যে কম্পেয়ার করো, দুটোর মধ্যে কম্পেয়ার করো, সেখান থেকে করো সব সময়ের জন্য। মানে এই আমি বলছি না যে তুমি 10টার মধ্যে করো না, 10টার মধ্যে কিভাবে করবে, এই দুটোকে নাও, এই দুটোর মধ্যে কোনটা, এটা বাদ দিয়ে দাও, এটা, এবার এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে কোনটা, এটা, তাহলে এটাকে রাখো, এবার এই দুটোর মধ্যে দেখো, তাহলে ফার্স্ট রেজাল্ট পাবে। একই রকম ভাবে তুমি ভাবো, ওই 15টা যে শার্টের মধ্যে তোমাকে যদি বলা হতো যে এই দুটো জামা, 15টা জামা থাকুক, 15টা শার্ট থাকুক পাশে, এবার তোমাকে বলা হলো ওদিকে দেখিস না, এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে এলিমিনেট কর, বাদ দিয়ে দিলে, দেখলে একটা থাকলো, ওখান থেকে আরেকটা নিয়ে এসো, এবার এই দুটোর মধ্যে কোনটা, দেখবে 15টার মধ্যে বাঁচতে অনেক সুবিধা হয়ে গেল। আমি বোঝাতে পারছি? মাত্র একজন বলছে মহুয়া দত্ত ইয়েস, হ্যাঁ বুঝতে পারলাম যে উলুবনে মুক্ত ছড়াচ্ছে, এগুলো দরকার নেই, চলো ছেড়ে দাও। এই পর্যন্ত রাখলাম তাহলে। থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল হিস্ট্রি ক্লাস রয়েছে রাত 8টা থেকে। তোমার আবারও বলছি, যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো, তাদের সবার কাছে সবকিছু টাইমলি পৌঁছে যাবে। দ্বিতীয়বার লাইফে সময় পাবে না, মনে রেখে দিও। এই যে বলছি না যে একটু ইয়েস মতে জানিও, লাইফ তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। আমি বলছি না, বা আমি সুযোগ দিচ্ছি তা না, আমাকেও লাইফ দ্বিতীয়বার সুযোগ দেয় না। জেনে রেখো, একবার সুযোগই তুমি পেয়েছো। তুমি প্রত্যেকদিন বলো না, আমি যদি তোমাকে বলে দ্বিতীয়বার সুযোগের কথা বলছি তো, তুমি জেনে রেখো, তুমি বলতে পারো প্রতিদিন আমার লাইফে সকাল হয়, প্রতিদিন আমার লাইফে সন্ধ্যা হয়। জেনে রেখো, প্রত্যেকটা নতুন, প্রত্যেকটা নতুন। তুমি কোনোদিন দ্বিতীয়বার সুযোগ পাবে না, তুমি দ্বিতীয়বার সুযোগ পাবে না। তুমি বলতে পারো আমি কালকেও যাকে ফোন করেছিলাম, আজকেও তাকে ফোন করেছি, এই তো দ্বিতীয়বার সুযোগ পাচ্ছি। লাস্ট এক সপ্তাহে 7বার ফোন করেছি, না, সিচুয়েশন আলাদা, কমিটমেন্ট আলাদা, তোমার যে কোনো এক্সপ্রেশন, ইমোশন সবকিছু আলাদা। আবারও বলছি, দ্বিতীয়বার সুযোগ পাবে না, ফার্স্ট চান্সে মারো, দ্বিতীয়বার সুযোগ পাবে না। এখান থেকে আসে বহু ক্যান্ডিডেট আমি দেখেছি যে এবার আমি প্রথমবার একটু দেখার জন্য পরীক্ষায় বসবো, পরের বার ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবো। এবার আমার খুব ভালো প্রিপারেশন নেই, আমি দেখতে চাইছি কেমন হয় কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, কেমন হয়। এগুলো একটু যারা কম বয়সী তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে, তো জেনে রেখো ওটা মারাত্মক বিপজ্জনক। টার্গেট না দিলে শেষ, টার্গেট না দিলে শেষ। ভাবো একবার, তুমি সাঁতার জানো না, গঙ্গায় পার হচ্ছ, এপাশে প্রিন্সেপ ঘাট থেকে ও পাশে ধরো হাওড়া কোন একটা ঘাটে, কোন একটা ঘাটে, বা যে কোনো হতে পারে, তুমি এপাশে প্রিন্সেপ ঘাট থেকে ও পাশে বেলুড়, দক্ষিণেশ্বর, যে কোনো কিছু,
যে কোনো কিছু। সাঁতার জানো না, হঠাৎ করে ধরো অ্যাক্সিডেন্ট ঘটে গেল মাঝ গঙ্গায়, তুমি কি করবে? হাত উঁচু করে ছেড়ে দেবে, ভগবান আমাকে বাঁচিয়ে দিও বলে ডুবে যাবে? শেষ পর্যন্ত ট্রাই করবে তো। আচ্ছা শেষ ওই এটার জন্য প্রস্তুত ছিলে? তুমি জানতে যে আমি 3:20 নৌকাটা ছাড়লো, মোটামুটি বলেছে 3:30 3:40 মধ্যে পৌঁছেও পারে, মোটামুটি ওই 3:22-25 নাগাদ ঘটনাটা ঘটেছে। তুমি জানতে? তুমি প্রিপেয়ার ছিলে? আমাদের প্রত্যেকটা সিচুয়েশনই এরকম। এবার যেগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে, প্রায় একই ঘটনা রেগুলার ঘটছে, ওগুলোতে মনে হতে একই সিচুয়েশন না, সিচুয়েশন রেগুলার ডিফারেন্ট। ওগুলো তুমি সলভ করছো, তার মধ্যে তুমি ঢুকে রয়েছো, এই প্রবলেম গুলোকে তুমি বোঝো, ব্যাপারটা এরকম। ভাবো একবার, তুমি যে প্রবলেম রেগুলার সলভ করছো ওটা বাদ দিয়ে কালকে দ্বিতীয় আর একজনকে নাও, তার প্রবলেম সলভ করতে যাও, দেখতে পাবে ওটা সেই ওই রকম সাঁতার না জানা নৌকা ডুবে যাওয়ার মতো প্রবলেম। এখন ভেবে দেখো, তুমি যে অফিসে কাজ করো, তোমার একটা নির্দিষ্ট রেসপন্সিবিলিটি আছে, রেগুলার সেই রেসপন্সিবিলিটি তুমি মেনটেন করো, রেগুলার মেনটেন করো। তুমি এক কাজ করো, কালকে মনে মনে এরকম ভাবো না যে এইটা রয়েছে, এই লোকটাকে দেখছি, র্যান্ডমলি নাও না, তার দায়িত্বটা যদি আমার হতো আমি কি করতাম, দেখবে তখনই বোঝা যাচ্ছে। আবার বলছি, সব সময় বোঝার চেষ্টা করো। চলো আমি এই পর্যন্ত রাখলাম, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তোমার দিক থেকে রেসপন্স একেবারে পাওয়া যায় না, এগুলো ওই জন্য বলা বন্ধ করে দিচ্ছি, আগামীকাল থেকে আর বলবোই না কোনো কিছু, সিক্রেট কোড শেয়ার করবো, দেন টাটাস এন্ড বাই বাইস করে দেবো, দরকার নেই, উলু বনে মুক্ত ছড়িয়ে লাভ নেই। থ্যাংক ইউ সবাইকে, আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে হিস্ট্রি ক্লাসে। আরো একবার বলছি, লাইভ দুটো সুযোগ পাবে না, সুযোগ নাও, দরকার রয়েছে। একটু বলো না যে হ্যাঁ মানে আমি যা কিছু বলছি তার ভ্যালু পুরোপুরি জিরো, একটু জানিও তো ইয়েস নো, যা কিছু বলছি পুরোপুরি জিরো, যা কিছু বলছি পুরোপুরি জিরো। কোনো রিপ্লাই নেই, মানে মনে হচ্ছে একটা অন্য গ্রহের সাথে কথা বলছি, যে গ্রহ এই বাংলা ভাষা বোঝে না, অন্য কোনো ভাষাতে কথা বললে বোঝে, এরা শুধু বোঝে সামনের লোকটা কেমন যেন হাত পা নাড়ছে, কেমন একটা ইয়ে করছে, এরকম একটা ব্যাপার। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো সবাই।